গুড আফটারনুন, শোনা যাচ্ছে? এবার বলবে সবাই। গুড আফটারনুন সবাইকে। আচ্ছা, বলো সবাই পড়ে এসছো? আমি যে আগের দিন মাত্রা বের করা, একক লেখা সবকিছু শেখালাম, সেগুলো সব ক্লিয়ার সবার? সবাই ভালো করে বুঝতে পেরেছো? কারো কোনো প্রবলেম নেই তো? ফিজিক্স পড়তে একটু একটু এবার ভালো লাগছে? ইন্টারেস্ট আসছে ফিজিক্সের প্রতি? ভয় কাটছে একটু একটু করে? আমি আজ প্রথম। আরে প্রথম হলে তো একটু মুশকিল, কারণ আজকে তো কোশ্চেন অ্যান্সার করাবো। পিয়ালি হালদার, অলরেডি যারা নতুন ভর্তি হয়েছো তাদেরকে বলে দিই, আমার ক্লাসের ফিজিক্স বুঝতে যদি চাও বা ফিজিক্স যদি বুঝতে চাও, প্রথম কন্ডিশন হচ্ছে ফার্স্ট ক্লাসের ফার্স্ট ওয়ার্ড থেকে দেখতে দেখতে এসো। কারণ সব কিছু একে অপরের সাথে রিলেটেড। সো যদি ভালো করে ফার্স্ট থেকে না দেখো, তাহলে কিন্তু পরের টপিক কিছু বুঝতে পারবে না। ওকে? সো আজকে আমার মনে হয় তোমার ক্লাস করে খুব একটা লাভ হবে না, এর থেকে বেটার তুমি আহ, আগের ক্লাসের রেকর্ডিং গুলো দেখো আগে। না, জিজ্ঞেস করলাম ফিজিক্স পড়তে ভালো লাগছে কি, কারণ তোমাদের কাছে ওই কমেন্ট গুলো এখনো পেলাম না তো। আগের ব্যাচে পড়াতাম আর ওরা সবাই কমেন্ট করতে যে, স্যার আগে বায়োলজি পড়তে ভালো লাগতো স্যার, এখন ফিজিক্স পড়ে স্যার আর বায়োলজি পড়তে ইচ্ছা করছে না স্যার। যারা নতুন তাদেরকে আবারও বলছি, ফিজিক্স যদি বুঝতে চাও ফার্স্ট ক্লাসের ফার্স্ট ওয়ার্ড থেকে দেখতে দেখতে এসো, কিছু স্কিপ করো না। তাহলে লিঙ্ক পাবে না, কিছু বুঝতে পারবে না। যারা আজকে ফার্স্ট ক্লাস করতে আসছো, আজকে 4 নম্বর ক্লাস চলছে, আজকে কোশ্চেন অ্যান্সার করাবো, তুমি স্বাভাবিকভাবে বুঝতে পারবে না, তোমার মনে হবে এ কি স্যার রে, কিছু পড়ানো জানে না। তো যদি বুঝতে চাও ফার্স্ট থেকে পড়ে এসো, সব বুঝতে পারবে, একদম জলের মতো ক্লিয়ার হবে। নিবেদিতা গোপে। হ্যাঁ নিবেদিতা, ভালো আছি। তুমি কেমন আছো বলো? ওকে, চলো তাহলে শুরু করি আমাদের। একটু টপিক বাকি আছে থিওরি পোর্শনের, সেই থিওরি পোর্শনের টপিকটা কমপ্লিট করে আমরা কোশ্চেন অ্যান্সারে ঢুকবো। ওকে? ওকে, তো দেখো, এই জিনিসটা আমরা আগের দিন খুব ভালো করে বুঝেছিলাম ইন ডিটেলসে, যে একটা উপসর্গ থেকে বা একটা একক থেকে আমরা অন্য মানে ছোট একক থেকে বড় একক বা বড় একক থেকে ছোট এককে কিভাবে যাব। যেমন উপরের গুলো হচ্ছে সব বড় একক, তাই না? উপরের গুলো সব বড়, দেখো। ধরো এখানে মিটার আছে সাপোজ, তাহলে ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার, মেগামিটার, গিগামিটার, টেরামিটার, এগুলো হচ্ছে সব বড়। আর নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে ছোট। তাহলে এই উপর থেকে এখানে আসলে কি হচ্ছে, বড় থেকে ছোট আসছে, আর এখান থেকে এখানে গেলে কি হচ্ছে, ছোট থেকে বড়তে যাচ্ছ। ভালো করে বোঝো। এটা ধরো মিটার, সাপোজ বোঝার জন্য বলছি। তাহলে এটা কি, ডেসিমিটার, এটা সেন্টিমিটার, মিলিমিটার, মাইক্রোমিটার, ন্যানোমিটার, পিকোমিটার, ফেমটোমিটার। আর উপরে ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার, মেগামিটার, গিগামিটার, টেরামিটার। ক্লিয়ার? ক্লিয়ার এতটুকু? তাহলে আমাকে বলো, যদি এগুলো বড় একক,
এগুলো ছোট একক, আর মিডিলেরটা ধরো যে কোনো হতে পারে, মিটার, গ্রাম, বাইট, ওয়াট, সব আগের দিন বুঝিয়েছিলাম। তাহলে তুমি যদি এখান থেকে এখানে এসো, এখানে উপরের যে কোনো একটা একক থেকে এখানে এসো, তাহলে কি হবে, বড় থেকে ছোটতে আসছো। আর এখান থেকে যদি এখানে যাও তাহলে ছোট থেকে বড়তে যাচ্ছ। সাপোজ তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে বলো 1 মিলিমিটার সমান কত মিটার, তো মিলির পাশে কত লেখা আছে, 10⁻³ মিলির পাশে কত লেখা আছে, 10⁻³ তাহলে সাপোজ তোমাকে কেউ কোশ্চেন করলো যে 1 মিলিমিটার 1 mm সমান, টা এভাবে লেখে না, দুটোই ক্যাপিটাল, এক সেকেন্ড দাঁড়াও। তাহলে তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে 1 mm সমান কত মিটার, মানে 1 মিলিমিটার সমান কত মিটার, তাহলে মিলিমিটার ছোট, মিটার বড়, তাহলে ছোট থেকে তুমি বড়তে যাচ্ছ, তখন আমরা কি দেখেছিলাম, মাইনাস হয়। এবার মিলির পাশে কত লেখা আছে, তুমি পিডিএফ খুললে দেখতে পাবে মিলির পাশে কত লেখা আছে, মিলির পাশে আছে 10⁻³ তার মানে 1 মিলিমিটার মানে হবে 10⁻³ মিটার। ক্লিয়ার হয়েছে? তাহলে 1 মিলিমিটার মানে হবে 10⁻³ মিটার। আচ্ছা, তারপর ধরো কেউ তোমাকে জিজ্ঞেস করলো 1 মাইক্রোমিটার, কি জিজ্ঞেস করলো, 1 মাইক্রোমিটার সমান কত মিটার, 1 মাইক্রোমিটার সমান কত মিটার, বা মাইক্রোগ্রাম বা মাইক্রোওয়াট বা মাইক্রো যে কোনো থাক, ঠিক আছে, এখানে যা ইচ্ছা থাক। তাহলে 1 মাইক্রো, মাইক্রো মানেই জানি আমরা 10⁻⁻6, তাহলে কত হবে 10⁻⁻6 মিটার। যারা আগের ক্লাস করেছো তাদের জন্য এগুলো জলভাত মনে হচ্ছে, কোনো ব্যাপারই না। ওকে, যারা আগের ক্লাস করেছো তাদের জন্য এগুলো জলভাত, কিছুই না, তারা তো ভালো করে বুঝেছো। এই এখনই ক্লাস স্টার্ট হলো, এই দুটো জিনিসই বললাম। ওকে চলো, তাহলে হলো। এবার তাহলে তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে 1 ন্যানোমিটার সমান কত মিটার, যেগুলো তোমাদের পরীক্ষায় বারবার পড়ে, 1 ন্যানোমিটার, তো ন্যানো মানে 10⁻⁹, ন্যানো মানে কত, ন্যানো আছে মানে কি জানতে হবে, 10⁻⁹ পাওয়ারে, এবার মিটার বলেছে তাই 10⁻⁹ মিটার, তাহলে 1 ন্যানোমিটার সমান কত মিটার, 10⁻⁹ মিটার। ক্লিয়ার হয়েছে এতটুকু? এতটুকু নিয়ে কারো কোনো প্রবলেম নেই? তাহলে এই জিনিসগুলো পারবে, এই টাইপের যে কোশ্চেন গুলো পরীক্ষায় পড়ে, 1 ন্যানোমিটার সমান কত, 1 মাইক্রোমিটার সমান কত, এই টাইপের যে কোশ্চেন গুলো আছে সেগুলো নিয়ে আশা করি কারো কোনো রকম ইস্যু না থাকার কথা, তাও থাকলে আমি আছি, বলবে। ওকে, যেগুলো তোমাদের পরীক্ষায় বারবার দেয়, খুব ইম্পর্টেন্ট, সেগুলো আমি এখানে নোট ডাউন করে দিয়েছি। প্রথম, 1 মাইক্রন সমান কত, দেখো মাইক্রন হচ্ছে মাইক্রোমিটারের শর্ট ফর্ম, কি বললাম, মাইক্রন হচ্ছে মাইক্রোমিটারের শর্ট ফর্ম, মাইক্রোমিটারকে আমরা শর্ট ফর্মে কি বলি, মাইক্রন। তাহলে 1 মাইক্রন মানে 1 মাইক্রোমিটার, আর মাইক্রো মানে আমরা কি জানি, 10⁻⁶, তার মানে 1 মাইক্রন মানে হচ্ছে 10⁻⁶ মিটার। ক্লিয়ার? 1 ন্যানোমিটার মানে 10⁻⁹ মিটার। এবার এই ছকের মিডিলে কিছু জিনিস আরো আছে, যেমন এই 10⁶ আর 10⁻⁹ এর মিডিলে আছে 10⁻⁸। কি বললাম, সরি সরি, এটাই, এই 10⁻⁹ আর 10⁻⁻12 এদের মিডিলে একটা আছে 10⁻⁻10, 10⁻⁻10 মিটার। তো এগুলো যেহেতু আমরা ওই সিকোয়েন্সটা বজায় রাখতে চাইছি, 6, 9, 12, 15, 3 করে বাড়ানোর সিকোয়েন্স বজায় রাখতে চাইছি, তার জন্য ওটাকে আমরা এই ছকে অ্যাড করিনি, ওটাকে আলাদাভাবে নিয়েছি। কি বললাম, এই 10⁻⁹ আর 10⁻⁻12 এর মিডিলে একটা আছে যেটার নাম হচ্ছে অ্যাংস্ট্রং। কি বললাম, যেটার নাম হচ্ছে অ্যাংস্ট্রং, মাথায় থাকবে। তাহলে 1 অ্যাংস্ট্রং, যেটা তোমাদের পরীক্ষায় বারবার এই টাইপের কোশ্চেন গুলো পড়ে, যে 1 অ্যাংস্ট্রং সমান কত মিটার, কি বললাম, 1 অ্যাংস্ট্রং সমান কত মিটার, তো মনে রাখবে 1 অ্যাংস্ট্রং মানে হচ্ছে 10⁻⁻10 মিটার। তুমি বলবে স্যার এটা ওই ছকে এলো না কেন, কারণ ছকে আমরা একটা সিকোয়েন্স তৈরি করেছিলাম, যে 10⁻⁻3, তারপর 10⁻�6, তারপর 10⁻⁹, 3 করে বাড়াচ্ছিলাম, কিন্তু যদি আমরা এটাকে ওই ছকে ইনক্লুড করতাম তাহলে তো 3 বাড়ানোর সিকোয়েন্সটা থাকতো না, তাই এটা আমরা আলাদাভাবে মনে রাখবো। ওকে, তাহলে 1 অ্যাংস্ট্রং সমান কত, 10⁻⁻10 মিটার। এবার সাপোজ তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করলো যে তুমি জানো যে 1 অ্যাংস্ট্রং মানে 10⁻⁻10 মিটার, মন দিয়ে শুনবে, কিন্তু তোমাকে পরীক্ষায় এটা না জিজ্ঞেস করে করলো যে 1 অ্যাংস্ট্রং সমান কত সেন্টিমিটার। কি কি বললাম, 1 অ্যাংস্ট্রং সমান কত সেন্টিমিটার, এটা তোমাকে জিজ্ঞেস করলো, তাহলে তুমি কি করবে? এবার তুমি কি করবে, তুমি কি আলাদাভাবে আবার সেন্টিমিটারটা মুখস্থ রাখবে? একদমই না, দরকার নেই। তাহলে আমরা একক চেঞ্জ এত ভালো করে শিখে কি লাভ করলাম? যদি আমাদেরকে প্রত্যেকটা জিনিস মুখস্থ করতে হয়, তাহলে আমরা একক চেঞ্জের যে পদ্ধতিটা শিখলাম এতগুলো ক্লাস ধরে এত ভালো করে, সেটা লাভ কি?
সরি, সেটার তাহলে কোনো ভ্যালু থাকলো না, তাহলে আমরা কি করব, আমার দরকার নেই, আমি এটা জানলেই হবে। 1 অ্যাংস্ট্রং মানে আমরা জানি যে 10⁻⁻10 মিটার হয়, এটা আমরা জানি, ব্যাস তাহলে হয়ে গেল। এটা তুমি যদি জানো তাহলে এবার সেন্টিমিটারে তোমাকে যে কোনো জিনিস সেন্টিমিটারে জিজ্ঞেস করুক তুমি বের করতে পারবে। কি করে? তুমি জানো যে 1 অ্যাংস্ট্রং মানে হচ্ছে 10⁻10 মিটার, আর মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে আমাদের কি কি করতে হয়, 10 স্কোয়ার দিয়ে গুণ, মনে আছে? মিটার থেকে সেন্টিমিটারে আসতে গেলে 10 স্কোয়ার দিয়ে গুণ, তাহলে এখানে আছে 10⁻−10 আর এখানে আছে 10 এর স্কোয়ার, তাহলে যেহেতু বেস সেম তাহলে পাওয়ার দুটো কি হবে, যোগ হবে, তাহলে -10 + 2 করলে কত পড়ে থাকে, -8, তার মানে 1 অ্যাংস্ট্রং হয়ে যাবে 10⁻8 সেন্টিমিটার। কি হয়ে যাবে, 1 অ্যাংস্ট্রং হয়ে যাবে 10⁻8 সেন্টিমিটার। এটা বুঝতে পারেন এমন কেউ আছো? আবার বলছি শোনো, আমরা এটা জানি যে 1 অ্যাংস্ট্রং মানে হচ্ছে 10⁻10 মিটার, এটা নিয়ে কারো আশা করি প্রবলেম নেই। এবার বলেছে যে 1 অ্যাংস্ট্রং সমান কত সেন্টিমিটার, তো আমি কি আবার এই সেন্টিমিটারের মনে রাখতে যাব, দরকার নেই। আমরা মিটারে যদি জানি, মিটার থেকে সেন্টিমিটারে আমরা চেঞ্জ করা জানি, যে কোনো জিনিসকে যদি কোনো সংখ্যাকে 10 স্কোয়ার দিয়ে গুণ করে দিই, কোনো মিটারে আছে এরকম ভ্যালুকে, তাহলে সেটা সেন্টিমিটারে চলে যায়। তাহলে 10⁻10 মিটার ছিল, তাকে 10 স্কোয়ার দিয়ে গুণ করলাম, তাহলে এখানে -10, এখানে +2, যোগ করলে -8 পড়ে থাকছে। তাহলে হয়ে গেল যে 1 অ্যাংস্ট্রং মানে হচ্ছে আদতে 10⁻−8 মিটার। তাহলে একক চেন শেখার গুরুত্ব বুঝতে পারছো? তাহলে তোমাকে আর সব ভ্যালু মুখস্থ রাখতে হবে না, মিটারের গুলো জানলেই তোমাকে সেন্টিমিটারে জিজ্ঞেস করলে ইজিলি তুমি করে দেবে। কত, 1 অ্যাংস্ট্রং সমান 10⁻−8 সেন্টিমিটার। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার তাহলে তোমরা একটা নিজেরা করো তো। তাহলে এটা করো যে 1 অ্যাংস্ট্রং সমান কত, সরি 1 অ্যাংস্ট্রং না, এটা করো 1 ন্যানোমিটার সমান কত সেন্টিমিটার, নট মিটার, কত সেন্টিমিটার, 1 ন্যানোমিটার সমান কত সেন্টিমিটার, এটা হচ্ছে কোশ্চেন। কোশ্চেনটা বুঝতে পেরেছো? এটা তোমরা তাড়াতাড়ি করে আমাকে অ্যান্সার বলো যে 1 ন্যানোমিটার সমান কত সেন্টিমিটার। তাহলে জাস্ট মিটারে জানলে তুমি সেন্টিমিটারে ইজিলি বের করে দিবে। ক্লিয়ার হয়েছে? তুমি যদি মিটারে জানো তাহলে সেন্টিমিটারে তুমি ইজিলি বের করে দিবে। তাহলে 1 ন্যানোমিটার কত মিটার আগে দেখো, তারপর সেন্টিমিটারে বের করো, তাড়াতাড়ি জানো কত হবে অ্যান্সার। যারা নতুন আবার তাদেরকে বলছি, আজকে কোশ্চেন অ্যান্সারের ক্লাস, আজকে এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস। সো স্বাভাবিকভাবে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না, সো ডিমোটিভেট হওয়ার কিছু নেই। যদি ক্লাস করতে ইচ্ছা করো করো, আমি বারণ করব না, বাট আগেই বলে দিচ্ছি ডিসক্লেমার যে কিছু বুঝতে পারবে না। কারণ ফিজিক্স হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা প্রত্যেকটা ক্লাসের সাথে প্রত্যেকটা ক্লাস লিঙ্ক। সো যারা ফার্স্ট ক্লাসের ফার্স্ট লেকচার থেকে দেখতে দেখতে না আসবে তারা কিছু বুঝতে পারবে না। আর আমার কাছে যদি ফিজিক্স বুঝতে চাও, ফার্স্ট কন্ডিশন হচ্ছে ফার্স্ট ক্লাসের ফার্স্ট লেকচার থেকে দেখতে দেখতে এসো। আমি এটা বলে বলে মাথা খারাপ করে দেবো নতুন স্টুডেন্টদের, ঠিক আছে? ফার্স্ট ক্লাসের ফার্স্ট লেকচার, একটা ওয়ার্ডও বাদ দেবে না, যেখানে বাদ দিবে জানবে কনসেপ্ট ছুটে গেল। আমার পড়ানোতে প্রত্যেকটা লাইনে তুমি কনসেপ্ট পাবে। সো তার জন্য আগে রেকর্ডিং গুলো দেখো, নেক্সট ক্লাসের আগে যেন যে 3-4টে ক্লাস করানো হচ্ছে তার সব রেকর্ডিং দেখা কমপ্লিট হয়ে যায়। ওকে, অ্যাটলিস্ট ফিজিক্সের গুলো আগে দেখে নাও, কারণ বাকি সাবজেক্ট কি বলতো, বায়োলজিটাও ধরো একাত্র ছুটে গেলেও তুমি তুমি নিজে ম্যানেজ করে নিতে পারবে, বাট ফিজিক্স এমন ভাবে লিঙ্ক না, একটু যদি টপিক ছুটে যায় আর পারবে না। তাহলে 1 ন্যানোমিটার সমান কত সেন্টিমিটার, 10⁻⁻7 সেন্টিমিটার। গুড, কি করে করলাম? সেম কনসেপ্ট, আমরা জানি 1 ন্যানোমিটার মানে 10⁻9 মিটার। এবার মিটার থেকে সেন্টিমিটারে আসতে গেলে কি করতে হয়, 10 স্কোয়ার দিয়ে গুণ, তাহলে এখানে আছে -9, এখানে +2, যোগ করলে কত পড়ে থাকবে, -7, তাহলে 10⁻7 সেন্টিমিটার। ক্লিয়ার? চলো তাহলে এগুলো আশা করি বুঝে নিয়েছো, পারবে তাহলে। ওকে, তারপর তাহলে ন্যানোমিটারটা দেখলাম, এবারে 1 অ্যাংস্ট্রং দেখা হলো, আর একটা আছে 1 এক্স ইউনিট। এটা কার কার মধ্যে আছে? দেখো, এই 12 আর 15 এর মধ্যে আরেকটা ইউনিট আছে যার নাম হচ্ছে 1 এক্স ইউনিট। সেম কনসেপ্ট, ওই 3 সিকোয়েন্স মেলানোর জন্য ওটাকে আমরা অ্যাড করিনি। তাহলে এই 1 এক্স ইউনিট মানে কত, 10⁻13 মিটার। এটা অতটা ইম্পর্টেন্ট না, মনে রাখতে পারলে পারবে, না রাখতে পারলে ছেড়ে দেবে, ইগনোর করবে। ওকে, কিন্তু অ্যাংস্ট্রংটা ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে 1 ফার্মি সমান কত মিটার। দেখো, ফার্মি হচ্ছে খুব ছোট দৈর্ঘ্য মাপার একটা একক, অনুপরমাণুর দৈর্ঘ্য এসব মাপতে, ব্যাস এসব মাপতে আমরা ফার্মি একককে ব্যবহার করি। ওকে, তো ফার্মি ফার্মি মানে আসলে হচ্ছে 1 ফেমটোমিটার। ফেমটোমিটারের শর্ট ফর্ম হচ্ছে 1 ফার্মি। তাহলে আমরা দেখেছিলাম ফেমটো মানে কত, 10⁻15। তাহলে 1 ফার্মি সমান কত হবে, 10⁻15 মিটার। জাস্ট এটা মনে রাখবে, ফার্মি মানে ফেমটো, আর ফেমটো মানে আমরা জানি 10⁻15।
তারপর আমরা লাস্ট কি পড়েছিলাম, অটো। তাহলে অটো মিটার মানে হবে 10⁻⁻18 মিটার। ওকে, সবার ক্লিয়ার? তাহলে এগুলো হয়ে গেল যে এক মাইক্রন, ন্যানোমিটার, অ্যাংস্ট্রং, এক্স ইউনিট, ফার্মি। এগুলো জাস্ট ফার্মি আর মাইক্রন। মাইক্রন মানে মাইক্রোমিটার আর ফার্মি মানে হচ্ছে ফেমটোমিটার। ব্যাস এই দুটো জিনিস মনে রাখবে তাহলেই হবে। ওকে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো এবার এগুলো তো আমরা ছোট একক দেখলাম, যে ছোট ছোট একক মাপার জন্য দেখলাম। এবার আমরা দেখবো বৃহৎ একক, অতি বৃহৎ দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে। যেমন ধরো সূর্য পৃথিবীর মধ্যে দূরত্ব মাপছো, এটা অনেক বিশাল বড় একটা দূরত্ব। তাহলে সেই এত বড় বড় দূরত্বগুলো যখন আমরা ইউজ করব, তখন নিশ্চয়ই আমরা সেন্টিমিটার ইউজ করব না। তুমি আমাকে বলো, কেউ যদি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সেন্টিমিটারে বলে, কত বড় হবে ভাবতে পারছো? বিশাল বড় একটা একক হয়ে যাবে, হ্যাঁ কি না? বিশাল বড় একটা একক হয়ে যাবে। আচ্ছা ব্যাপারটা কেমন, তোমাকে আমি আগে ছোট্ট করে একটু এক্সাম্পল দিই, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। সাপোজ, আচ্ছা আমাকে একটা জিনিস বলো তো, পৃথিবীতে 100 টাকা, 2000 টাকা, 1000 টাকা এসব নোট আনার কি দরকার ছিল? যদি 1 টাকা দিয়েও যা কাজ হবে, একশোটা 1 টাকা দিয়েও যা কাজ হবে, একটা 100 টাকার নোট দিয়েও তাই কাজ হবে। তাহলে আমাদের 1 টাকার কয়েনই আমরা ইউজ করতাম। আমাদের 100 টাকার নোট, 500 টাকার নোট, 1000 টাকার নোট কি দরকার ছিল? আচ্ছা আমাকে একটা জিনিস বলো, তুমি যখন একটা চকলেট কিনতে যাবে দোকানে, ধরো 1 টাকা বা 2 টাকার একটা চকলেট কিনতে গেছো, তখন নিশ্চয়ই তুমি 500 টাকার একটা নোট দেবে না। তুমি দোকানদারকে বলবে না যে কাকু 500 টাকা দিচ্ছে, একটা চকলেট দাও, তোমাকে ঠেঙিয়ে লাল করে দেবে, তাই না? বলবে, মজা হচ্ছে এখানে, 2 টাকার তুমি জিনিস নেবে, 500 টাকা খুচরো করতে এসছো, আর কি পেয়েছো? জানোই তো দোকানদারকে খুচরো করে দিতে চাই না, বিশাল ঝামেলা, ওর জন্য অনলাইন আমি বেশি ভালো লাগে। যাই হোক, সেগুলো আলাদা টপিক। তো তো এমন ভাবে এবার তুমি যদি নিশ্চয়ই ধরো একটা খাট কিনতে গেছো বাড়ির জন্য, 40,000 দাম, সেখানে গিয়ে নিশ্চয়ই 1 টাকার করে 40,000 টাকা দেবে না তুমি, 1 টাকা 1 টাকা করে কোনোদিনই না। তুমি 2000 টাকার নোট দেবে বা 500 টাকার নোট দেবে, দিয়ে দিয়ে 40,000 করবে, 1,000, 100 দেবে। তাহলে বুঝতে পারছো, যখন তোমার অ্যামাউন্টটা বড়, তখন তুমি কি করলে? তাহলে আমরা যদি 1 টাকার কয়েনকে রেখে দিতাম শুধু, তাহলে কি হতো, আমাদের বড় কোনো জিনিস পারচেস করার সময় প্রচুর প্রবলেম হতো, অনেক কিছু ক্যারি করতে হতো। তাই কি করা হলো, 100টা 1 টাকার কয়েনকে বলে দেওয়া হলো, আচ্ছা 100টা 1 টাকার কয়েন মানে এটা একটা নোট যার ভ্যালু হচ্ছে 100টা 1 টাকার কয়েনের সমান। তাহলে দেখো 100টা ছোট ছোট জিনিসকে একটা বড় জিনিসে তুমি কনভার্ট করে নিলে। সেম ভাবে যদি তুমি ধরো একটা ধরো এখান থেকে এতটা, এই দূরত্বটুকু পরিমাপ করছো, তখন নিশ্চয়ই তুমি এখানে কিলোমিটার একক ব্যবহার করবে না, যে এর মধ্যে থেকে এর মধ্যে দূরত্ব হচ্ছে 0.00002 কিলোমিটার, নিশ্চয়ই ইউজ করবে না। তুমি কি বলবে যে এদের মধ্যে দূরত্ব 1 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার। কিন্তু যখন তুমি সূর্য আর পৃথিবীর মধ্যে দূরত্ব মাপবে, বা সূর্য থেকে অন্য গ্রহ বিশাল দূরে দূরে যারা আছে তাদেরকে পরিমাপ করবে, তখন তুমি নিশ্চয়ই আর সেন্টিমিটার একক ইউজ করবে না। কারণ সেম ভাবে ওই 40,000 টাকা দিতে যেমন 1 টাকার 40,000টা কয়েন লাগছিল, সেম ভাবে সেন্টিমিটার ইউজ করলে দেখা যাচ্ছে এত বড় একটা ভ্যালু চলে আসছে, যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব ধরো এরকম 15,000,000,000,000,000,000,000,000 তাহলে এত বড় ভ্যালু মনে রাখা আমাদের পক্ষে পসিবল কোনোদিনই না। তার জন্য আমরা কি করব, এই ছোট ছোট ভ্যালুগুলো থেকে একটা বড়, আমরা যেমন 100টা 1 টাকার কয়েন সমান একটা 1 টাকার, একটা 100 টাকার নোট ধরে নিলাম, সেম ভাবে এরকম অনেক সেন্টিমিটার সমান একটা বড় কিছু ধরে নিব, সেটাকে বলা হচ্ছে বৃহৎ একক। কনসেপ্টটা বুঝেছো, যে কিভাবে কাজটা হচ্ছে, কেন হচ্ছে সেটা বুঝেছো। যেমন এবার এক্সাম্পল দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। তো প্রথম আমরা একটা একক সম্পর্কে দেখব, যার নাম হচ্ছে আলোকবর্ষ। তো আলোকবর্ষ বোঝার আগে আলোকবর্ষ বোঝার আগে আমরা একটু একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আলোর বেগ। হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ লাইট? আলোর বেগ, কেউ জানো যে আলোর বেগ কত হয়? আলোর বেগ কত হয়, কারো আইডিয়া আছে? হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ লাইট? আলোর বেগ। তো মোটামুটি অনেকেই জানো, যারা জানো না কোনো ব্যাপার না। আলোর বেগ হয় কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ক্যান ইউ ইমাজিন? তাহলে আলো কতটা ফাস্ট, কতটা দ্রুত গতিতে যায়। পৃথিবীতে সব থেকে দ্রুত গতি সম্পন্ন বস্তু হচ্ছে আলো। পৃথিবীতে এখন পর্যন্ত আলোর থেকে দ্রুত গতি সম্পন্ন কিচ্ছু পাওয়া যায়নি। কি বললাম, কত? আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তার মানেটা কি? তার মানে হচ্ছে আলো, এটার মানে জানো, এটার মানে হচ্ছে কি, 3, তারপর হচ্ছে 3-এর পর 8টা জিরো, 8টা জিরো, এত মিটার যায়। 3, 6, 8, এত মিটার যায় 1 সেকেন্ডে, মাত্র 1 সেকেন্ডে। ভাবতে পারছো? ইমাজিন করো কত বেগ। ঠিক আছে, মাত্র 1 সেকেন্ডে, মানে মাত্র 1 সেকেন্ডে দেখা যাচ্ছে এখান থেকে নিউ ইয়র্ক, মানে নিউ ইয়র্ক তো অনেক কাছে হয়ে গেল, আরো আরো অনেক দূরে চলে যাবে। ঠিক আছে, প্রচুর। তাহলে এটা আলোর বেগ। তো বেগ মানে আমরা কি জানি, যে 1 সেকেন্ডে বস্তু কতটা যাচ্ছে, তার মানে আলোর বেগ এটা মানে হচ্ছে আলো
এক সেকেন্ডে কতটা দূরত্ব কভার করে? 3 ইন্টু 10⁸ মিটার। তাহলে আলো এক সেকেন্ডে কতটা যায়? 3 ইন্টু 10⁸ মিটার যায় আলো এক সেকেন্ডে। আচ্ছা, কোনো জিনিস যদি এক সেকেন্ডে এতটা যায়, তাহলে সে এক বছরে কতটা যাবে? তাহলে আলো এক ইয়ারে কত যাবে? এক সেকেন্ডে তুমি বেগ জানো, তাহলে এক বছর সমান কত সেকেন্ড যদি জানতে পারো, তাহলে তুমি আলো এক বছরে কতটা যাবে বের করতে পারবে, হ্যাঁ কি না? আমাকে বলো যে তুমি যদি আলো এক সেকেন্ডে কতটা যায় জানো, এবার এক বছরে কত সেকেন্ড হয় সেটা জানো, তাহলে সেই দুটো গুণ করে দিলে কি পেয়ে যাবে? আলো এক বছরে কত যাবে? একমত সবাই? আচ্ছা, তাহলে আগে আমরা দেখি যে এক বছর মানে কত সেকেন্ড। আচ্ছা, প্রথম বলো এক বছর মানে কত দিন। তুমি বলবে স্যার এক বছর মানে হচ্ছে 365 দিন। আচ্ছা, প্রতিদিনে কত ঘন্টা করে থাকে? 24 ঘন্টা। তাহলে এই 24 দিয়ে গুণ করলাম মানে কি হলো, যে এক বছরে এত ঘন্টা। 365 × 24, দেখো মন দিয়ে শোনো, প্রতি একদিনে 24 ঘন্টা, তাহলে 365 দিনে কত ঘন্টা? 365 × 24, এত ঘন্টা। আবার এক ঘন্টায় কত মিনিট? এক ঘন্টাতে কত মিনিট? তুমি বলবে 60 মিনিট। তাহলে এত ঘন্টায় কত মিনিট থাকবে? তাকে আবার 60 দিয়ে গুণ, তাহলে এত মিনিট। তার মানে এক বছর মানে এত মিনিট। এবার এক মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে এত মিনিট মানে কত সেকেন্ড হবে? আবার 60 দিয়ে গুণ। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? আবার 60 দিয়ে গুণ, তাহলে এত সেকেন্ড। তাহলে এক বছর মানে হচ্ছে এত সেকেন্ড। গুণ করে দরকার নেই, এখন গুণ করতে হবে না, কারণ আমরা ডাইরেক্ট রেজাল্ট লিখবো। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, কনসেপ্টটা বোঝো। তাহলে আমরা জাস্ট এটা বের করলাম যে এক বছর মানে হচ্ছে 365 × 24 × 60 × 60 সেকেন্ড। এই পুরো সংখ্যাটা গুণ করলে এক বছরে এত সেকেন্ড আছে। এতটুকু ক্লিয়ার? আবার বোঝাচ্ছি, দেখো আমরা এক বছরে কত সেকেন্ড আছে বের করতে চাইছি। তাহলে এক বছরে কত দিন আছে? তুমি বলবে 365 দিন। এবার প্রতিদিনে কত ঘন্টা? 24 ঘন্টা করে। তাহলে 24 দিয়ে গুণ করলে এক বছরে এত ঘন্টা আছে। তাহলে এত ঘন্টা আছে মানে এক বছরে কত মিনিট আছে? এখন এক ঘন্টায় 60 মিনিট থাকে, তাহলে এত ঘন্টায় কত হবে? এত ইন্টু 60 মিনিট। তাহলে এত এত মিনিট আছে এক ঘন্টা, এক বছরে। এবার আমরা চাইছি সেকেন্ড বের করতে, তাহলে এক বছরে যদি এত মিনিট থাকে, এক মিনিটে 60 সেকেন্ড থাকে, তাহলে তাকে 60 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে এক বছরে কি পেয়ে গেলাম? কত সেকেন্ড আছে পেয়ে গেলাম। এতটুকু ক্লিয়ার? 365 × 24 × 60 × 60, এত সেকেন্ড আছে এক বছরে। এখন আলো যায় এক সেকেন্ডে এতটা, তাহলে আলো এক বছরে কতটা যাবে? এক বছরে আলো কতটা যাবে? এক বছরে আলোর অতিক্রান্ত দূরত্ব, আমরা অতি দূরত্ব লিখবো শর্টকাটে, তার মানে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এক বছরে আলো কতটা যাবে? তাহলে আলো এক সেকেন্ডে যায় 3 × 10⁸ মিটার। 3 × 10⁸, আর এক বছরে কত সেকেন্ড আছে? এটা যায় এক সেকেন্ডে। তাহলে এবার এক সেকেন্ডে যদি জানো, তাহলে এক বছরে পারবে না? এক বছরে কত সেকেন্ড আছে? 365 × 24 × 60 × 60। ওকে, তাহলে এটা পুরোটা যদি গুণ করো, তাহলে যেটা আসবে সেটার ভ্যালু হচ্ছে 9.46 ইন্টু 10⁻15 মিটার। তার মানে আলো এক বছরে কত দূরত্ব যায়? 9.46 ইন্টু 10⁻15 মিটার। এই পরিমাণ দূরত্ব এক বছরে যাবে। এবার আলোকবর্ষ হচ্ছে একটা একক। আমরা কি করেছি, আমরা আলো এক বছরে যতটা দূরত্ব যায়, কি বললাম, আমরা আলো এক বছরে যতটা দূরত্ব যায় সেটা সমান একটা একক ধরে নিয়েছি, সেটাকেই বলা হচ্ছে এক আলোকবর্ষ। কি বললাম? আলো বা আলোকবর্ষ বা লাইট ইয়ার। শূন্য মাধ্যমে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে এক আলোকবর্ষ। আর আমরা এক্ষুনি বের করা শিখলাম যে আলো এক বছরে কতটা দূরত্ব যায়? 9.46 ইন্টু 10⁻15 মিটার। তার মানে আমরা বলতে পারি যে এক আলোকবর্ষ যে এককটা, এক আলোকবর্ষ যে এককটা, সেটা মানে হচ্ছে আসলে 9.46 ইন্টু 10⁻15 মিটার। কেন? কারণ আমরা আলোকবর্ষ এককটাকে ডিফাইন কিভাবে করেছি? আলো এক বছরে যে দূরত্ব যায় সেইটাকে আমরা এক আলোকবর্ষ হিসাবে ধরে নিয়েছি, একক হিসাবে। দেখো একক তো মানুষের তৈরি, তাই না? তুমি যে কোনো জিনিস, যেমন আমরা একটা পার্টিকুলার দূরত্বকে 1 মিটার ধরেছিলাম, সেম ভাবে এই দূরত্বটাকে আমরা ধরে নিলাম এক আলোকবর্ষ। বোঝা গেল? কত? 9.46 ইন্টু 10⁻15 মিটার। এই ভ্যালুটা মনে রাখবে। এই স্টেপ মনে রাখতে হবে না, এগুলো জানতে হবে না, এগুলো তো আমি তোমাদেরকে বোঝানোর জন্য করালাম। জাস্ট এই ভ্যালুটা জানলে হবে। তাহলে এক আলোকবর্ষ সমান কত? 9.46 ইন্টু 10⁻15 মিটার। আলো এক বছরে এই দূরত্বটা যায়, আর আলো এক বছরে যে দূরত্ব যায় সেটাকে আমরা নাম দিয়েছি এক আলোকবর্ষ। আলো এক বছরে যে দূরত্ব যায় তার নামই হচ্ছে এক আলোকবর্ষ। তাহলে এক আলোকবর্ষ মানে কত? 9.46 ইন্টু 10⁻15 মিটার। এবার লাভ কি হলো? লাভ কি হলো দেখো,
মজাটা বোঝো। ধরো পৃথিবী থেকে একটা গ্রহের দূরত্ব, পৃথিবী থেকে একটা গ্রহের দূরত্ব হচ্ছে 18.92 ইন্টু 10⁻15 মিটার, 15 মিটার। ওকে, এতটা দূরত্ব। এবার এটা ধরো ভীষণ একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, ঠিক আছে, তোমাদের বইয়ে আছে, ধরো একটা বিশাল ইম্পর্টেন্ট ইনফরমেশন। এবার তোমাকে এটা মনে রাখতে হবে, তো এই সংখ্যাটা মনে রাখা ভীষণ টাফ। এই যে 18.92 ইন্টু 10⁻15, এবার যদি আরো দূরে হয়ে যায় তখন আরো বড় সংখ্যা হয়ে যাবে। কিন্তু আমরা এটা শিখে নিয়েছি যে 9.46 ইন্টু 10⁻15 মানে হচ্ছে 1 আলোকবর্ষ। তাহলে এটা মানে দেখতে পাচ্ছ যে 2 আলোকবর্ষ, দ্বিগুণ আছে। 2 আলোকবর্ষ বা 2 লাইট ইয়ার, আমি LY লিখছি মানে লাইট ইয়ার, ঠিক আছে, এটা মানে কি 2 আলোকবর্ষ। লাইট ইয়ার মানে আলোকবর্ষ বাংলায়, বা আলোকবর্ষ ইংলিশে লাইট ইয়ার। তাহলে দেখো তোমাকে আর এত বড় সংখ্যা মুখস্থ করতে হলো না, তুমি জাস্ট এইটুকু মনে রাখো, এটা ধরো আমাদের আর্থ, সেখান থেকে একটা গ্রহ যার নাম হচ্ছে এক্সাম অ্যালবাম, ঠিক আছে, একটা গ্রহের নাম ধরো এক্সাম অ্যালবাম রেখেছি আমরা, ঠিক আছে। তো এই গ্রহটার দূরত্ব হচ্ছে 2 আলোকবর্ষ। তাহলে জাস্ট তুমি এই সংখ্যাটা মনে রেখে দিলে 2 আলোকবর্ষ, ব্যাস তুমি এই ইনফরমেশনটা মনে রেখে দিলে। কেন? তুমি জানো যে 1 আলোকবর্ষ মানে হচ্ছে 9.46 ইন্টু 10⁻15 মিটার। তাহলে 2 আলোকবর্ষ মানে কত হবে, এটাকে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে 2 ইন্টু 9.46 ইন্টু 10⁻15, তার মানে 18.92 ইন্টু 10⁻15, ব্যাস হয়ে গেল। তাহলে তোমাকে আর এত বড় ইনফরমেশন মুখস্থ রাখতে হলো না, কি করলে জাস্ট 2 আলোকবর্ষ এইটুকু মনে রেখে দাও, গল্প শেষ। তুমি আসলে ইনফরমেশনটা মনে রাখলে। তাহলে এই বড় এককটা কনভার্ট করার উদ্দেশ্যটা বুঝতে পারলে, যাতে করে তোমাকে বড় বড় ইনফরমেশন মুখস্থ না রাখতে হয়। জাস্ট আলোকবর্ষ, 3 আলোকবর্ষ, 4 আলোকবর্ষ, জাস্ট একটা সংখ্যা দিয়ে তুমি ওদের দূরত্বকে মনে রাখতে পারো। এর জন্য বিভিন্ন যে দূরে দূরে আমাদের গ্রহ উপগ্রহ আছে সেগুলোকে আমরা কোন এককে পরিমাপ করি? আলোকবর্ষ। তাহলে আলোকবর্ষ কিসের একক? সময়ের একক নাকি? একটা সিঙ্গার কি বলছে, তার গানে কি বলছে যে 100 আলোকবর্ষ পার করে তোমাকে দেখিতে এলাম, এরকম একটা গান নেই? শুনেছো দেখবে, 100 আলোকবর্ষ। তো ওখানে ওটাকে আমি জানি না ও কিভাবে বুঝিয়েছে, না 100 আলোকবর্ষ পর তোমাকে দেখতে পেলাম। আচ্ছা, ও হয়তো সময় হিসাবে বোঝাতে পারে, আমি জানি না সঠিক ও কি বলতে চাইছে। কিন্তু অনেকে ভাবে আলোকবর্ষ, নাম শুনে বর্ষ আছে মানে ভাবে সময়ের একক। আরে পাগল, না, আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। 1 আলোকবর্ষ যেতে আলোর 1 বছর সময় লাগে, আর ও কোথাকার একটা সিঙ্গার, সে নাকি 100 আলোকবর্ষ পার করে তার গার্লফ্রেন্ডকে দেখা করতে গেছে। কি আজব, মানে কুচবি। স্যার বুঝলাম না। হ্যাঁ, বুঝলাম না মানে এটা না বোঝার কি আছে, কি বললাম আমি? আমি বললাম যে অনেক বড় একক, এদের মধ্যে দূরত্ব অনেক বড় ছিল, সেটাকে ছোট করার জন্য আমরা কি করে নিয়েছি, একটা একক এনেছি যার নাম হচ্ছে আলোকবর্ষ। তাহলে আমাদেরকে আর এই সংখ্যাটা না মনে রেখে এটার পরিবর্তে জাস্ট 2 আলোকবর্ষ মনে রেখে দিতে হবে, তাহলে হয়ে গেল। বোঝা গেল? তাহলে আলোকবর্ষ কিসের একক? দৈর্ঘ্যের একক বা দূরত্বের একক। তাহলে আলোকবর্ষ কি ধরনের একক হবে? অবভিয়াসলি মৌলিক একক। কেন? কারণ আমরা জানি দূরত্বের যত একক আছে সব হচ্ছে মৌলিক। দূরত্বের যত একক আছে সব হচ্ছে মৌলিক। আচ্ছা চলো, তাহলে 1 আলোকবর্ষ মানে আমরা বুঝলাম। এবার দেখো, এবার আলোকবর্ষের থেকে দূরত্বের আরেকটা বড় একক আছে যার নাম হচ্ছে পারসেক। কি বললাম? যার নাম হচ্ছে পারসেক। এটা হচ্ছে দূরত্বের সব থেকে বড় একক। যখন ধরো আমাদের, জানো তো, তোমরা হয়তো বেশি আইডিয়া নেই তোমাদের, আমাদের যে মহাবিশ্ব না, সেটা মাত্র আমরা আজ পর্যন্ত যা জেনেছি, এই চাঁদে, মঙ্গলে, কত জায়গায় যাচ্ছে মানুষ, মাত্র হয়তো স্পেসের আমরা মাত্র 5% থেকে 10% ট্রাভেল করতে পেরেছি। 5 থেকে 10% পৃথিবীর মানুষ পৌঁছতে পেরেছে, এখনো বাকি 95% দূরত্ব এখনো পড়ে আছে। তার মানে এইরকম অনেক দূরের ধরো একটা গ্রহকে বোঝানোর জন্য তখন যদি আলোকবর্ষ ইউজ করো, সেটাও দেখা যাচ্ছে অনেক বেশি হয়ে যাবে। আলোকবর্ষটাও অনেক বেশি সংখ্যা, ধরো এরকম চলে আসবে যে একটা গ্রহ থেকে আর একটা গ্রহের দূরত্ব হয়তো হয়ে গেল এরকম যে 1596 এরকম, ধরো 159464, এত লাইট ইয়ার, এত আলোকবর্ষ হতেই পারে। রিয়েলিটি এটা হবে, এর থেকেও বেশি দূরত্ব আছে। ওকে, তাহলে এটা হচ্ছে কি, এত আলোকবর্ষ, তাহলে এটা অনেক বড় সংখ্যা হয়ে যাচ্ছে। তাই এটাকেও ছোট করার জন্য আমরা আরেকটা একক আনলাম যার নাম হচ্ছে পারসেক। এটা হচ্ছে দূরত্বের সব থেকে বড় একক। এবার কি ধরে নেওয়া হলো? ধরে নেওয়া হলো যে 1 পারসেক মানে হচ্ছে 3.26 আলোকবর্ষ। মানে আলোকবর্ষের 3 গুণ দূরত্ব, আলোকবর্ষের 3 গুণ দূরত্ব, 3 গুণের থেকেও বেশি, কত? 3.26, 3 গুণের থেকেও বেশি দূরত্বকে আমরা ধরে নিলাম 1 পারসেক। তাহলে এবার ওই যে 15,000 সামথিং যেটা লিখেছিলাম, এটাকে 3.26 দিয়ে ভাগ করে দিলেই কি পেয়ে যাব আমরা? কত পারসেক পেয়ে যাব। তাহলে এই সংখ্যাটা আগে বলো, যেটা ধরো এরকম ছিল 15
30, ধরো 36, এত আলোকবর্ষ ছিল। এবার এটাকে আমরা যদি 3.26 না দিয়ে আমি 3 লিখলাম, ধরো ক্যালকুলেশন করার জন্য 3 লিখলাম, 26 এখন বাদ দাও, তুমি যখন ক্যালকুলেটরে করবে 26 বসিয়ে করবে, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। তাহলে 3 দিয়ে যেটাকে ভাগ করো তাহলে কত হলো 5, 3 10 30, তাহলে 0, কোথায় গেল, ধরো এরকম এটা তো আরো বড় হয়ে গেল, ঠিক আছে ভুল করলাম, যে ভাগ করো না, 5, 3 একে 3, 0 3, 0 1, 2 এরকম এলো ধরো, ঠিক আছে। তাহলে দেখো এটার থেকে এই সংখ্যাটা অনেক ছোট হয়ে গেল না, তাহলে এত কি হলো, আলোক লাইট পারসেক হয়ে গেল। তাই এটা হচ্ছে আরো বড় একক, বোঝা গেল। বেশি কিছু জানতে হবে না এখান থেকে, জাস্ট এটুকু মনে রাখো, 1 পারসেক মানে হচ্ছে 3.26 আলোকবর্ষ। পারসেক হচ্ছে দূরত্বের সব থেকে বড় একক, কি বললাম, পারসেক হচ্ছে 1 পারসেক মানে কত, 3.26 আলোকবর্ষ। পারসেক হচ্ছে দূরত্বের সব থেকে বড় একক। ওকে, তারপর হচ্ছে এটা হলো। এবার হচ্ছে 1 এএমইউ, 1 এএমইউ। এবার একটা আবার ছোট একক এলাম আমরা, কি, যেটার নাম হচ্ছে 1 এএমইউ, অ্যাটমিক মাস ইউনিট। কি কি লিখলাম, 1 এএমইউ, ফুল ফর্ম কি, অ্যাটমিক মাস ইউনিট। এখানে লেখা আছে ফুল ফর্ম, আমি লিখছি না, এখানে লিখে দিয়েছি। 1 এএমইউ মানে হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। এটা কি, এটা হচ্ছে, এটা হচ্ছে যে আমাদের যে অণু পরমাণুর ভর, কি বললাম, আমাদের অণু পরমাণুর ভর এই এককে পরিমাপ করা হয়। দেখো অণু পরমাণুর ভর হচ্ছে খুবই কম, কি বললাম, অণু পরমাণুর ভর হচ্ছে খুবই কম। এবার অত পরিমাণ কম ভরকে মনে রাখা খুব টাফ, কেন, কারণ মনে রাখতে গেলে দেখা যাচ্ছে এরকম ভ্যালু চলে আসবে, 1.6 ইন্টু, ধরো এরকম চলে এলো 2.45 ইন্টু 10⁻⁻19 গ্রাম। তাহলে গ্রাম এককে যদি ওই ভরটাকে দেখতে চাও, তাহলে দেখতে পাচ্ছ কত কম, 2.45 কে তুমি 10-এর পর, মানে 1-এর পর 19টা শূন্য দিয়ে যদি ভাগ করো, তাহলে একটা ধরো অণুর ভর পেলে, আমি বোঝানোর জন্য বলছি, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছ ভরটা কত কম। তো আমরা এত কম এই ভর এইভাবে মনে রাখা আমাদের জন্য টাফ। তাই আমরা কি করে নিলাম, একটা নতুন ইউনিট ধরে নিলাম, যে 1 এএমইউ, যেটার আরেকটা নাম হচ্ছে 1 ইউ, ইউনিফাইড মাস। যে কোনো একটা ইউজ করতে পারো। আগের যুগে এএমইউ ইউজ করা হতো, এখন এএমইউ কে শুধু লাস্ট অক্ষর ইউ দিয়ে বোঝানো হয়, শুধু ইউ, ঠিক আছে। কি, ইউনিফাইড মাস, সেটা সমান আমরা ধরে নিলাম যে 1.6 ইন্টু 10⁻⁻24 গ্রাম। ওকে, এটা হচ্ছে কার ভ্যালু, 1 এএমইউ এর ভ্যালু 1.6 ইন্টু 10⁻⁻24 গ্রাম। আচ্ছা, তাহলে যদি আমি এটা জানি, এবার ধরো কোনো জিনিসের কোনো একটা অণুর ভর হলো, সাপোজ কোনো একটা অণুর ভর হলো 3.2 ইন্টু 10⁻⁻24 গ্রাম, এটা এটা হলো। তা আমি এই ভ্যালুটা না মনে রেখে আমি এটা সমান বলে দেবো যে এটা মানে হচ্ছে 2 এএমইউ বা 2 ইউ বা 2 ইউ। তাহলে আমাকে জাস্ট এই অণুটার ভর আমি কত মনে রাখলাম, 2 এএমইউ, আমাকে আর এত বড় সংখ্যা মুখস্থ করতে হলো না। দেখতে পাচ্ছ, দেখো এটাকে যদি 2 দিয়ে গুণ করো, মানে 2 এএমইউ মানে কত, তো একে 2 দিয়ে গুণ করো তাহলে কত আসছে, 3.2 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে আমাকে আর বড় সংখ্যাটা মুখস্থ করতে হলো না, জাস্ট 2 এএমইউ মনে রাখলেই হলো। বোঝা গেল, কনসেপ্টটা বুঝেছো। তোমাকে এখানে মনে রাখতে হবে কি, যে 1 এএমইউ মানে হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻24 গ্রাম। কিছু ভ্যালু তোমাকে মুখস্থ রাখতে হবে, 3-4 বার প্র্যাকটিস করবে হয়ে যাবে, কি বললাম, 3-4 বার প্র্যাকটিস করবে হয়ে যাবে। তাহলে এএমইউ কি, ভর পরিমাপের এক ছোট্ট একটা একক, ঠিক আছে। ভর পরিমাপের, অণু পরমাণুর ভর মাপা হয় কোন এককে, এএমইউ এককে, অ্যাটমিক মাস ইউনিট। ওকে, এরকম ভর পরিমাপের একটা বড় একক, দেখো এগুলো কি ছিল, আলোকবর্ষর পারসেক, আলোকবর্ষর পারসেক ছিল দূরত্ব পরিমাপের বড় একক। এবার আমরা দেখলাম ভর পরিমাপের একটা ছোট্ট একক, কি, এএমইউ। এবার আমরা দেখবো যে ভর পরিমাপের একটা বড় একক, ঠিক আছে, কি, ভর পরিমাপের বড়। দেখো ভর মাপার সব থেকে বড় যে একক, তার নাম হচ্ছে চন্দ্রশেখর ইউনিট বা চন্দ্রশেখর লিমিট, যেটা বলবে দুটোই চলবে। কি, এককটার নাম কি, চন্দ্রশেখর ইউনিট। আমাদের ইন্ডিয়াতে একজন ভীষণ ট্যালেন্টেড ফেমাস একজন সায়েন্টিস্ট ছিল, যার নাম হচ্ছে চন্দ্রশেখর। নাম শুনেছো হয়তো কোনো না কোনো দিন, এর নাম কি, চন্দ্রশেখর ইউনিট। এটা হচ্ছে ভর পরিমাপের সব থেকে বড় একক। এখানে লেখা আছে, দেখো কি লিখেছি, যে ভর পরিমাপের সব থেকে বড় একক হলো চন্দ্রশেখর ইউনিট। আচ্ছা, তোমাদের কমেন্ট আসছে না কেন, তোমরা কি কমেন্ট করছো না, না আমি দেখতে পাচ্ছি না, হ্যালো, তোমরা কি ক্লাস দেখতে পাচ্ছ, কি তোমাদের কমেন্ট না আসলে আমার ভয় লাগতে শুরু করে, যে আমি পড়িয়েই যাচ্ছি তোমরা হয়তো কেউ শুনতেই পাচ্ছ না। একবার বলো বলো, কিছু একটা বলো, এত চুপচাপ হয়ে গেলে তো মুশকিল। আমি ভাবছি আমি কি মানে জাস্ট পড়াচ্ছি, তোমরা শুনতে পাচ্ছ না, হ্যালো।
আচ্ছা, শোনা যাচ্ছে? ওকে, 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 গুড। তাহলে ভর পরিমাপের সব থেকে বড় এককের নাম কি? চন্দ্রশেখর ইউনিট। এটা আমরা কি করে বের করি? এটার মান মনে রাখতে হবে কিভাবে? এগুলো দু তিনবার প্র্যাকটিস করবে, হয়ে যাবে। এগুলো দু তিনবার প্র্যাকটিস করতে হবে, ওকে। আচ্ছা, চন্দ্রশেখর ইউনিটকে কিভাবে ডিফাইন করা হয়েছে? 1.4 ইন্টু সূর্যের ভর। সূর্যের যা ভর তাকে যদি 1.4 দিয়ে গুণ করো, তাহলে যতটা ভর পাবে সেই ভরটাকে ধরে নেওয়া হয়েছে এক চন্দ্রশেখর ইউনিট। কারণ আমাদের পৃথিবীর বাইরে যে আলাদা গ্রহ উপগ্রহ নক্ষত্র আছে, তাদের ভর অনেক, গ্রহ উপগ্রহের ভর সূর্যের ভরের থেকে অনেক বেশি। ওকে, তো সেই সেই তাদের ভর বোঝানোর জন্য আমরা কোন একক ইউজ করি? চন্দ্রশেখর ইউনিট। বোঝা গেল? অনেক ভারী ভারী বস্তু। ওকে, তাহলে এবার এটার মান কত? 1.4। সূর্যের ভর হয় 2 ইন্টু 10⁻30 কেজি। কি বললাম? এটা হচ্ছে সূর্যের ভর। এটা এটা এটুকু হচ্ছে সূর্যের ভর, মনে থাকবে? কত? ওটা না মনে রাখলেও চলবে যে সূর্যের ভর কত হয়। তুমি জাস্ট এই চন্দ্রশেখর ইউনিটের মান কত হয় সেটা মনে রাখলে হবে। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, সূর্যের ভর হয় 2 ইন্টু 10⁻30 কেজি। আচ্ছা, তাহলে এই দুটো যদি গুণ করো তাহলে কত হচ্ছে? দেখো, 2 এর সাথে 1.4 গুণ করে দাও। তাহলে 14 দুগুণে কত হয়? 28। এক ঘর পর দশমিক আছে, তাহলে 2.8 ইন্টু 10⁻30 কেজি। আমার খারাপ লাগছে কাদের জন্য জানো? যারা আজকে নতুন, তারা কিছু বুঝতেই পারছে না, তারা ভাবছে কি সব করাচ্ছে। এই ওদের না ফিজিক্সের প্রতি ইন্টারেস্ট আজকে হারিয়ে যাবে। তার জন্য আমি রিকোয়েস্ট করছি, ইচ্ছা না হলে আজ ক্লাস করো না। যদি একদমই কিছু না বুঝতে পারো, একদমই কিছু না জানো, দেন ক্লাস থেকে বেরিয়ে গিয়ে রেকর্ড ক্লাস দেখে নাও, ওকে? ইটস বেটার যে আগের ক্লাসের রেকর্ড দেখো, নাহলে তুমি বুঝতে পারবে না। আমি চাই না তোমার ইন্টারেস্ট হারাক, কারণ ফিজিক্স খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, আর আমার কাছে পড়ছো মানে মানে আশা রাখছি যে তোমাদের ইন্টারেস্ট বজায় থাকবে। জাস্ট ভরসা রেখে ফার্স্ট ক্লাস থেকে দেখতে দেখতে শুরু করো। আজকের ক্লাসের উপর নিজেকে জাজ করো না, কারণ আজ তুমি নতুন করছো, ওকে? তাহলে কত হলো? দেখতে পাচ্ছ সূর্যের, তাহলে এক চন্দ্রশেখর ইউনিটের মান কত হয়ে গেল? এক চন্দ্রশেখর ইউনিটের মান কত হয়ে গেল? 2.8 ইন্টু 10⁻13 কেজি। তাহলে জাস্ট 30 কেজি, সরি 13 না, এটা মনে রাখবে তাহলে হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের ঝামেলা শেষ। এই যে কয়েকটা একক, একটা হচ্ছে চন্দ্রশেখর ইউনিট কত, এক এএমইউ মানে কত, আর পারসেক মানে কত, এক আলোকবর্ষ মানে কত, এই কয়েকটা জিনিস একটু মনে রেখে দিবে, তাহলেই চলবে। চার পাঁচটা জিনিস, খুব এমন বড় কিছু না, কঠিন কিছু না। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, এটা বলা হয়নি। সেটা হচ্ছে যে এ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এ ইউ, এক এ ইউ, এটা হচ্ছে সূর্য আর পৃথিবীর মধ্যে যে গড় দূরত্ব। তোমরা সবাই জানো যে আমাদের যে সূর্য, এরকম একটা পৃথিবী একটা উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে, সূর্যকে ঘিরে চারপাশে ঘুরছে। এগুলো পড়েছো ছোটবেলায়, যে এরকম না যে এটা বৃত্ত, সূর্য এরকম কেন্দ্রে আছে আর পৃথিবী তাকে একদম বৃত্ত পথ বরাবর এইভাবে আবর্তন করছে, না। এরকম কখনোই না। পৃথিবী কিভাবে আবর্তন করে? এইরকম একটা উপবৃত্তাকার, এই চিহ্ন, এই ছবিটার নাম হচ্ছে উপবৃত্ত। বৃত্তকে যদি উপর নিচ থেকে চেপে দাও তাহলে এরকম ছবি পাওয়া যায়। কি বললাম? বৃত্তকে যদি উপর নিচ থেকে চেপে দাও তাহলে এই টাইপের ছবি পাওয়া যায়। ক্লিয়ার হয়েছে? তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে উপবৃত্ত। এই উপবৃত্তাকার কক্ষপথে সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। সূর্যের পজিশন থাকে এইরকম জায়গায়, চলো জিওগ্রাফি পড়িয়ে নিই একটু তোমাদেরকে। সূর্যের পজিশন থাকে এরকম জায়গায়, এটা হচ্ছে আমাদের সান। আর এই কক্ষপথ জুড়ে আমাদের পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে, ওকে? চারপাশে ঘুরছে, মানে কিভাবে? এভাবে। তাহলে দেখতে পাচ্ছ এইভাবে ঘুরছে। তাহলে কখনো সূর্য পৃথিবীর থেকে অনেক দূরে চলে যাচ্ছে, মানে পৃথিবী সূর্যের থেকে দূরে, আবার কখনো খুব কাছে। তাহলে এদের তো ফিক্সড দূরত্ব নেই। সূর্য আর পৃথিবীর মধ্যে তো দূরত্ব ফিক্সড না, কখনো বেশি কখনো কম। তাহলে কখনো বেশি কখনো কম। তাহলে আমাদেরকে কি করতে হয়? যখনই কোনো জিনিস ফিক্সড থাকে না, আমরা তার কি নিই? গড় নিই। তো এই সূর্য আর পৃথিবীর মধ্যে কখনো দূরত্ব বেশি কখনো কম, সবকিছু মিলিয়ে একটা গড় দূরত্ব যেটা পাওয়া গেছে, সেটাকেই বলা হচ্ছে, সূর্য আর পৃথিবীর মধ্যে যে গড় দূরত্ব, সেটাকেই বলা হচ্ছে এ ইউ, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। কি বললাম? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। অ্যাস্ট্রোনমি তো বুঝো, অ্যাস্ট্রোনমি মানে কি? সূর্য চন্দ্র, মানে মহাকাশ নিয়ে পড়াশোনা করাকে অ্যাস্ট্রোনমি বলে। তাহলে ওই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, সূর্য পৃথিবীর মধ্যে কোন দূরত্ব, যেটা তোমরা ছোটবেলায় জিওগ্রাফিতে হাজারবার পড়েছো, পড়েছিলে না? ভরা কোটাল মরা কোটাল, মনে আসছে? নাম নাম মনে আসছে? বা কি হয় যে শীতকালে শীতকালে সূর্য পৃথিবীর, মানে গ্রীষ্মকালে দূরে চলে যায়, এগুলো ছিল না যে সব কি কি নাম ছিল জিওগ্রাফিতে, যে যখন সূর্য পৃথিবী থেকে দূরে চলে যায় একদম ম্যাক্সিমাম দূরত্ব, তখন সেটা হয় 15 লক্ষ কোটি কিলোমিটার। আর যখন কাছে চলে আসে পৃথিবী সূর্যের মধ্যে, 14 লক্ষ 90 14 কোটি 90 লক্ষ কিলোমিটার। এগুলো জিওগ্রাফিতে পড়েছিলে। তো ওই দূরত্বটাই, যে সূর্য আর পৃথিবীর মধ্যে দূরত্ব কত হয় জেনারেলি? 15 লক্ষ কোটি কিলোমিটার। সেটাকে যদি ভাষায় লেখো, মানে সংখ্যায় লেখো, তাহলে এটা দাঁড়ায় 1.496 ইন্টু 10⁻11। এই ভ্যালুটা মুখস্থ না করলেও চলবে, জাস্ট দেখে রাখবে যে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটটা কি, সূর্য পৃথিবীর মধ্যে গড় দূরত্বকে কোন একক মানে একক কি? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। সূর্য পৃথিবীর মধ্যে গড় দূরত্ব। বোঝা গেল? বোঝা গেল যেটার ভ্যালু হচ্ছে এটা,
এটা মনে রাখার দরকার নেই, পরীক্ষা দেওয়ার সম্ভাবনা খুব কম। বাকিগুলো মনে রাখবে, চন্দ্রশেখর ইউনিট, তারপর এএমইউ, পারসেক, আলোকবর্ষ। এএমইউটা তো বারবার কাজে লাগবে, এটা তো দেখতেই পাবে যখন আমরা অ্যাটমিক ফিজিক্স পড়বো, মানে অনুপরমাণু নিয়ে পড়াশোনা করবো, তখন তো এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা একক হয়ে দাঁড়াবে। হ্যাঁ, গুড গুড আইসাসির দেখা। অপসুর অনুসুর, ঠিক বলেছো, অপসুর অনুসুর, ঠিক ঠিক। তাহলে কি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে হচ্ছে সূর্য পৃথিবীর মধ্যে গড় দূরত্ব, যার ভ্যালু তোমরা ছোটবেলা থেকে পড়ে এসছো, কত হয় 15 লক্ষ কোটি কিলোমিটার। সেটাকে সংখ্যায় লিখলে এরকমই দাঁড়াচ্ছে, দেখো 1496, মানে তো সেই 15 লক্ষই হয়ে যাচ্ছে না, কাছাকাছি। তারপর 10⁻11 আছে, এটার সংখ্যায় ভাষায় কি 15 লক্ষ কোটি কিলোমিটার। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? তাহলে সেটার নাম হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। তাহলে আমাদের টপিক ফুল কমপ্লিট। এবার আমরা কোশ্চেন অ্যান্সারে ঢুকে যাব, যা টাইম আছে সেই টাইমটা যদি কোশ্চেন অ্যান্সার করবো তাহলে হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের, স্যার পৃথিবী বানানটা ভুল আছে, পৃথিবী আমি কোথায় লিখেছি? আরে বাবা ঠিক আছে, তুমি বানান ঠিক করে নিও। আমি আমাদের এখানে বাংলায় টাইপ করতে অনেক সমস্যা হয়, তোমরা বুঝতে পারছো না কতটা প্রবলেম হয়। যাই হোক, আইপ্যাডে খুব সমস্যা গো টাইপ করা, ঠিক করে নিও বাবা। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব যেটা, সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। ওকে, চলো তাহলে এবার আমরা কোশ্চেন অ্যান্সারে ঢুকবো। তো আমরা চেষ্টা করব যতগুলো কোশ্চেন করা যায়। আশা করি সবার চ্যাপ্টারটা বুঝতে পেরেছো, অনেক কিছু ক্লিয়ার হয়েছে। সববার ক্লিয়ার তো মোটামুটি? চ্যাপ্টারটা পুরো আইডিয়া ক্লিয়ার, মাত্রা বের করা, একক বের করা, যত রকম একক আছে, ছোট একক, বড় একক, সবকিছু মোটামুটি করিয়ে দিলাম। এবার কোশ্চেন অ্যান্সার করানোর সময় আরো কিছু জিনিস জানবো, নতুন নতুন, সেগুলো শিখবো, তাহলে এটা হয়ে গেল, টপিক কমপ্লিট আমাদের। ওকে, তাহলে চলো আগে এই পিডিএফ এর কোশ্চেন গুলো করি, তারপর আরেকটা পিডিএফ এর করবো। ওকে, আগে এই পিডিএফ এর কোশ্চেন গুলো করি, তারপর আরেকটা পিডিএফ এর করবো। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন কি বলেছে? সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না, সখী তোরা প্রেম করিও না। প্রেম করে যেজন জানে, সেজন পীড়িতের কি বেদনা। প্রেম করে যেজন জানে, সেজন পীড়িতের কি বেদনা। সখী তোরা প্রেম করিও না। চলো শুরু করি। ওকে, লেটস সি। প্রথম 1 নম্বর যে কোশ্চেনটা বলেছে, নিচের কোনটি সব থেকে বড় একক। না না, কোশ্চেন লিখতে হবে না, আমি পাঠিয়ে দেবো, পিডিএফ পাঠিয়ে দেবো। কোশ্চেন টোশ্চেন লিখতে হবে না, পিডিএফ পাঠিয়ে দেবো, তোমরা পরে ইচ্ছা হলে লিখবে, এখন লেখার দরকার নেই। আমি আগেই ফার্স্ট ক্লাসে বলেছিলাম, কেন ভুলে গেছে সব, যে ফার্স্ট ক্লাসে আমি বলেছিলাম যে লাইভ ক্লাস করার সময় নোট করার দরকার নেই। আমি যে জায়গাগুলো বলবো ইম্পর্টেন্ট লাইন মনে হবে, যেগুলো পিডিএফ এ নেই, সেই জায়গাগুলো অ্যাড করে নিতে পারো। লাইভ ক্লাস করার সময় নোট করবে না। লাইভ ক্লাসে নোট করতে গেলে ক্লাসের কনসেন্ট্রেশন ছুটে যায়। নোট করার জন্য সকালবেলায় উঠে বা সেই দিন রাত্রে একবার রেকর্ডিং দেখে নোট করবে। ওকে, চলো তাহলে প্রথম যে কোশ্চেনটা, নিচের কোনটি সব থেকে বড় একক, এটা হচ্ছে কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন। তো কি কি অপশন আছে? এখানে অপশন আছে আলোকবর্ষ, কিলোমিটার, এইউ মানে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট আজকে যেটা পড়লে, আর পারসেক, এগুলো আছে। তো দেখি আমরা কোনটা বড়। দেখো কিলোমিটার, আচ্ছা কিলো মানে কত হয়? কিলো মানে 10 কিউব, তাই না? আচ্ছা তাহলে কিলোমিটারকে মিটারে নিয়ে গেলে কত আসবে? 10 কিউব মিটার। সবাই অ্যান্সার জানো, আমি অ্যান্সার নিয়ে দিচ্ছি না, আমি বোঝাচ্ছি কনসেপ্ট। তাহলে 10 কিউব কিলোমিটার মানে হচ্ছে 10 কিউব মিটার। আলোকবর্ষ মানে আজকে শিখলে কত হয়, যে যাই হোক আমি পুরোটা না মনে থাকলো, ধরো আলোকবর্ষ তোমার পুরো মনে নেই, কিন্তু জাস্ট পাওয়ারটা তো মনে আছে, যে আলোকবর্ষ পাওয়ার কত থাকে, 10⁻15 থাকে, 9.46 আগে আছে, সেটা ইগনোর করো যদি ওটা নাও মনে থাকে। তুমি এটা জানো যে পাওয়ারে কত থাকে, 9.46, তাই না? তার মানে সরি 10⁻15 মিটার। তার আগে কত আছে? 9.46 ইন্টু 10⁻, ওটা আমার তো দরকার নেই, আমি জাস্ট এইটুকু এখন লিখি। আচ্ছা তারপর হচ্ছে এইউ, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এর পাওয়ার কত থাকে দেখলে আজকে 10⁻11 মিটার। জাস্ট পাওয়ার গুলো মনে রাখবে অ্যাটলিস্ট, কোনটা বড় দেখার জন্য। কি বললাম দেখো কোথায়, দেখো 10⁻11, তাই না? এই সংখ্যাগুলো তো সংখ্যা, ওটা যা ইচ্ছা, ওটা নিয়ে আমার অত মাথা ব্যথা নেই। ওকে, তাহলে হলো, তাহলে 10⁻কত হলো, 11 মিটার। আচ্ছা, আর পরে থাকলো পারসেক। পারসেক মানে আমরা দেখেছিলাম আলোক বর্ষেরও 3 গুণ, তার মানে এটাও 10⁻15 এর পাওয়ারে, কিন্তু তার সাথে একটা 3 গুণ আছে। ঠিক আছে, এটার আগে 1 বা 1.5 গুণ আছে, আর ওটার আগে 3 গুণ আছে, বুঝতে পেরেছো? তাহলে কোনটা বড় দেখতেই পাচ্ছ, দেখো 3 × 10⁻15, এটা সব থেকে বড়।
3 ইন্টু 10⁻15 এটা সব থেকে বড়, তার মানে পারসেক হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে সবার? পারসেক হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার, যে এটা হচ্ছে সব থেকে বড় একক। ওকে, দুয়েরটা বলেছে জলের ঘনত্ব সিজিএস পদ্ধতিতে 1 গ্রাম পার সেমি কিউব, তাহলে এসআই পদ্ধতিতে কত হবে? সবাই যারা ক্লাস করেছে সবাই জানো এসআই পদ্ধতিতে 10 কিউব কেজি পার মিটার কিউব। জলের ঘনত্ব কত হয়? 1000 কেজি পার মিটার কিউব বা 10 কিউব কেজি পার মিটার কিউব। কিভাবে স্যার? এসআই সিজিএস ধরো তুমি জানো না, তাহলে কি করবে? সিজিএস পদ্ধতিতে তুমি তো বলে দিয়েছে যে 1 গ্রাম পার সেমি কিউব, বা সেটাকে এসআই কনভার্ট করে নাও, তাহলে হয়ে গেল। তো 1 গ্রাম মানে 10⁻³ কেজি, আর 1 সেমি কিউব মানে জানি স্যার আমরা 10⁻6 মিটার কিউব। এগুলো সব শেখানো আছে, তাহলে 10⁻³ কেজি। আচ্ছা এখন ইউনিট বাদ দাও, ইউনিটগুলো পরে লিখছি। ইন্টু 10⁻6টা ভাগ আকারে আছে, উপরে গেলে শুধু 10⁻6, তাহলে এত কেজি ইন্টু মিটার কিউব। এবার এই 10⁻³ আর 10⁻6 গুণ হলে কত পড়ে থাকলো? 10⁻³ আর 10⁻6 গুণ হলে কত পড়ে থাকলো? প্লাস 10⁻³ থাকলো, তাহলে 10⁻³ কেজি ইন্টু কেন লিখছি, মাথা খারাপ হয়ে গেল আমার, কেজি পার মিটার কিউব। তাহলে 1 গ্রাম পার সেমি কিউব মানে কত? 1000 কেজি পার মিটার কিউব, তার মানে অপশন বি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। কারো বুঝতে প্রবলেম আছে? কারো বুঝতে সমস্যা আছে? অবভিয়াসলি না স্যার। 3 নম্বর বলেছে একটি মাত্রাহীন এককহীন রাশি, মানে এই রাশিগুলোর মধ্যে কোনটার মাত্রাও নেই এককও নেই। দেখো কোন এর মাত্রা নেই কিন্তু একক আছে, ঘনকোণ মাত্রা নেই একক আছে, কোণের একক কি? রেডিয়ান ডিগ্রি। ঘনকোণের একক কি? দেখো আমি কোশ্চেন অ্যান্সার করাবো মানে এমন না জাস্ট শুধু অ্যান্সার বলে দেবো, না, তোমাদের রিভাইজ হবে। আমার কোশ্চেন অ্যান্সার ক্লাস করা মানে তোমাদের পুরো চ্যাপ্টার রিভাইজ হয়ে যাবে, ঠিক আছে? প্রত্যেকটা কনসেপ্ট যা যা শিখিয়েছি সব আবার বলবো, ওকে? সো কোশ্চেন অ্যান্সার ক্লাসও খারাপ লাগবে না। আচ্ছা জুম করবো একটু, সরি। ওকে, দেখো কি বলেছে, কেন দেখতে পাচ্ছ না? আমি তো স্পষ্ট ভালোভাবেই দেখতে পাচ্ছি। একটি মাত্রাহীন এককবিহীন রাশি, তাহলে মাত্রাও নেই একক নেই, তো কোণের একক আছে কি কি? কোণের একক আছে ঘনকোণ, কি? রেডিয়ান আর ডিগ্রি, তাই না? তাহলে একক আছে কিন্তু মাত্রা নেই, কিন্তু তোমাকে বলেছে এমন রাশি যার মাত্রা একক কিছুই নেই, সময় এককও আছে মাত্রাও আছে, তাহলে এটা তো হবেই না। ঘনকোণ মাত্রা নেই একক আছে, কি একক? স্টেরেডিয়ান। আগের দিন বলেছিলাম ঘনকোণের একক কি? স্টেরেডিয়ান। আমরা জানি আপেক্ষিক গুরুত্ব এমন একটা রাশি যার মাত্রাও নেই এককও নেই, এককও নেই, দুটোতে সেকশনে আমরা একে পড়েছিলাম, তাহলে আপেক্ষিক গুরুত্ব হয়ে গেল আমাদের এটা রাইট অ্যান্সার। ওকে, তারপর তারপর বলেছে একক যুক্ত কিন্তু মাত্রাহীন রাশি, মানে এর একক আছে কিন্তু মাত্রা নেই, কোন রাশিটা? আপেক্ষিক গুরুত্ব, এককও নেই মাত্রাও নেই, বেগ, প্রত্যেকটা অপশন। দেখো আমি আবারও বলছি, আমি কখনোই তোমাকে কোশ্চেন অ্যান্সার জাস্ট দাগ দিয়ে করাবো না। অনেক টিচার আছে যারা জাস্ট এটা অ্যান্সার, দুয়েরটা বি, তিনেরটা সি, ওইভাবে করলে কিছু শিখবে না, মুখস্থ করতে হবে। আমি কেন কোন অপশন গুলো ভুল হলো বাকিগুলো সেগুলোও বলবো তোমাকে, ওকে? আপেক্ষিক গুরুত্ব একক মাত্রা দুটোই নেই, বেগ একক মাত্রা দুটোই আছে, দ্রাব্যতা, এই কনসেপ্টটা দ্রাব্যতা এখন ইগনোর করো, পরে গিয়ে শিখবে, ঠিক আছে? যখন দ্রবণ চ্যাপ্টারটা পড়াবো তখন দ্রাব্যতা গিয়ে শিখবে। এটার মানে একটা অন্য জিনিস, ঠিক আছে? দ্রাব্যতা মানে একটা অন্য কনসেপ্ট, তো এখন বললে তুমি বুঝতে পারবে না। জাস্ট এখন জেনে রাখো যে এর মানে একটা পার্টিকুলার একক আছে, ওকে? এটুকু জেনে রাখো। আচ্ছা, তারপরে হচ্ছে ঘনকোণ। তোমরা জানো যে ঘনকোণ এমন একটা রাশি যার মাত্রা নেই কিন্তু একক আছে, কোশ্চেনে তাই চেয়েছে, একক যুক্ত কিন্তু মাত্রাহীন রাশি, তাহলে কোনটা অ্যান্সার হবে? অপশন ডি। ওকে, চলো 5, নিচের কোনটি স্কেলার রাশি? 5 নম্বর কোশ্চেনটা বলেছে নিচের কোনটি স্কেলার রাশি, বলো কোনটা হবে? নিচের কোনটি স্কেলার রাশি? দেখো বলের আমরা জানি ডিরেকশন আছে, তার মানে এটা ভেক্টর। ভরবেগ, স্যার বেগ আছে, বেগের তো ডিরেকশন আছে, তার মানে ভরবেগ একটা ভেক্টর। বল ডিরেকশন আছে ভেক্টর, ভরবেগ ডিরেকশন আছে ভেক্টর। মন্দন কি? মন্দন হচ্ছে ঋণাত্মক ত্বরণ, বোঝা গেল? মন্দন কি বলেছিলাম, সরি বলিনি, এখন বলবো পরের ক্লাসে। মন্দন হচ্ছে ত্বরণের উল্টো, ঠিক আছে? এখন যে জাস্ট এরকম ভাবে জেনে রাখো, ত্বরণের মতো একটা জিনিস, শুধু ত্বরণের উল্টো। ত্বরণ মানে প্রতি সেকেন্ডে বেগ কতটা বাড়ছে, আর মন্দন মানে হচ্ছে প্রতি সেকেন্ডে বেগ কতটা কমছে। ধরো তুমি একটা সাইকেলের ব্রেক চাপলে, তুমি একটা জোরে সাইকেল চালাচ্ছিলে একটা বেগ নিয়ে, ব্রেক করছিলে, তাহলে কি হবে? সাইকেলটার বেগ কমবে না বাড়বে? অবভিয়াসলি কমবে। তার মানে এখানে কি হচ্ছে? মন্দন হচ্ছে। আর একটা বাইকের পিক আপ বাড়াচ্ছ, তখন বাইকটার বেগ বাড়ছে, তখন কি হচ্ছে? ত্বরণ হচ্ছে, বোঝা গেল? তাহলে ত্বরণ মন্দনের মতোই। সো ত্বরণ যেহেতু ভেক্টর, তাহলে মন্দনও ভেক্টর, বোঝা গেল? তাহলে মন্দন হচ্ছে ভেক্টর। তাহলে কিন্তু আমরা পড়েছিলাম কার্য মানে বল ইন্টু সরণ, কার্যের কোনো
সরি কার্যর কোনো দিক নেই, শুধুমাত্র আমরা একক মান দিয়ে বলে দিই 10 জুল কাজ করলো, 11 জুল কাজ করলো, 20 জুল কাজ করলো, জাস্ট মাত্রা দিয়ে মান দিয়ে বলে দিই। ঠিক আছে, তাহলে কার্য হলো এখানে স্কেলার আছে। তারপর বলেছে চাপের সিজিএস একক হলো, 6 নম্বর কোশ্চেন কি বলেছে, চাপের সিজিএস একক। তো আমি কি বলেছিলাম, চাপ মানে রিলেশন কি ছিল, বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। তো বলের একক হয় সিজিএস পদ্ধতিতে ডাইন, ক্ষেত্রফলের একক সেমি স্কোয়ার, তাহলে ডাইন পার সেমি স্কোয়ার হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। কি যে ডাইন পার সেমি স্কোয়ার। কি করে বের করলাম, মুখস্থ করে না, আবারও বলছি মুখস্থ করে না। কি বলের একক ডাইন, ক্ষেত্রফলের একক সেমি স্কোয়ার, মিডিলে ভাগ আছে তাই ডাইন পার সেমি স্কোয়ার, সিরিজ পদ্ধতিতে ডাইন পার সেমি স্কোয়ার। 6টা হলো। ওকে, 7 বলেছে আয়তনের একক কোন ধরনের একক, আয়তনের একক মৌলিক লব্ধ যে কোনো একটি কোনোটি নয়। কি হবে এটা বলো, এটা তোমরা বলো। আয়তনের একক কোন ধরনের একক, মৌলিক একক, লব্ধ একক, যে কোনো একটি কোনোটি নয়, মানে মৌলিক লব্ধ যে কোনো হতে পারে, বলছে কোনোটি নয়। কি হবে 7এরটা, সখী তোরা প্রেম করিও না, তাড়াতাড়ি বলো। পীড়িত ভালা না लग जा गले फिर हंसी रात हो न हो शायद इस जन्म में मुलाकात हो ना हो। কি হবে 7টা বি, ভেরি গুড। কেন, কারণ আয়তনের একক তিনটে মৌলিক, মানে একটাই মৌলিক একক কিন্তু তিনবার, একটা মৌলিক একক কি দৈর্ঘ্যের কিউব, মানে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, তাহলে মৌলিক একক একের বেশি যদি ইউজ হয় সেটাও কিন্তু লব্ধ একক, বোঝা গেল, তাহলে এটাও লব্ধ একক। ক্লিয়ার 7এরটা? ওকে, ভেরি গুড। 8এরটা বলেছে কোনটি ভেক্টর রাশি, এই 4টের মধ্যে কোনটি ভেক্টর রাশি। তো আমরা পড়েছিলাম দ্রুতি আর বেগের মধ্যে, দ্রুতি আর বেগের মধ্যে স্যার দ্রুতি ছিল আমাদের স্কেলার আর বেগ ছিল ভেক্টর, মনে আছে? দ্রুতি ছিল স্কেলার, বেগ ছিল ভেক্টর। আবার স্যার কার্য আর শক্তি একই জিনিস, তাহলে দুটোই স্যার স্কেলার, কার্য স্কেলার, শক্তি স্কেলার, তাহলে বেগ হয়ে গেল ভেক্টর রাশি। ক্লিয়ার, বেগ হলো ভেক্টর রাশি। কোশ্চেনগুলো বুঝতে পারছো কিভাবে সলভ করছি? ওকে, তারপর দেখো 9 কি বলেছে, 1 মেগাওয়াট সমান কত ওয়াট। তো আমরা আজকেই পড়লাম আবার যে মেগা, মানে মেগা লেখা আছে মানে হচ্ছে 10⁶ দিয়ে গুণ হবে, এবার ওয়াট আছে তাই 10⁶ ওয়াট, তাহলে 1 মেগাওয়াট মানে কত, 10⁶ ওয়াট, 10⁶ ওয়াট। ক্লিয়ার? চলো 10 নম্বর কোশ্চেনটা দেখো, 10 নম্বর কোশ্চেনটা ভালো কোশ্চেন একটু। বলেছে ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত হবে, ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত হবে কি, এটা হচ্ছে কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনটা আমি একটু এক্সপ্লেন করি, ঠিক আছে, একটু বোঝাই, এটা একটু বোঝানোর আছে। 9 পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছে, 9 পর্যন্ত আশা করি। আচ্ছা, এটার অ্যান্সারটা বলে দেখে তারপর বোঝাচ্ছি। 5:2:2:1 ওজন বাক্সে, 10 নম্বর কোশ্চেনটা, ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত কত হবে, 5:2:2:1। ওকে, 10এরটা এতটুকু ক্লিয়ার। 5:2:2:1 কেউ বোঝো না, জাস্ট শুনে এসছো যে 5:2:2:1, 5:2:2:1, 5:2:2:1 কি জিনিস, 5:2:2:1 ব্যাপারটা কি। দেখো ওজন বাক্স মানে হচ্ছে, আগে ওজন বাক্স কি জিনিস সেটাই অনেকে বোঝো না। দেখো আমাদের বাড়িতে যে দাঁড়িপাল্লা সবাই দেখেছো, দাঁড়িপাল্লা সবাই দেখেছো তো, না দেখোনি? দাঁড়িপাল্লা সবাই দেখেছো না দেখোনি? তাহলে কি কোশ্চেন জিজ্ঞেস করেন স্যার, কেন দেখবো না? যা, ভেরি গুড, দেখেছো তো, খুব ভালো। তো এই দাঁড়িপাল্লা দেখবে দুটো সেকশন থাকে এরকম, একটাই আমরা কি রাখি, একটা বাটখারা রাখি আর একটা বস্তু রাখি, দিয়ে ওজন পরিমাপ করি। তো আমাদের পরীক্ষাগারে ধরো এক্সপেরিমেন্ট করার জন্য, কোনো পরীক্ষা করার জন্য ওই রকম ছোট্ট একটা দাঁড়িপাল্লা পাওয়া যায়, যার নাম হচ্ছে তুলা যন্ত্র। কি বললাম? যার নাম হচ্ছে তুলা যন্ত্র। তো এই তুলা যন্ত্রের একটা বাটখারার বাক্স থাকে, কি বললাম, একটা বাটখারা রাখার বাক্স থাকে, যে বাটখারাগুলো কি খুব ছোট্ট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বাটখারা হয়। তো ওই বাক্সের মধ্যে বাটখারাগুলোকে তুমি যে কোনো ওজনে রাখতে পারো না, তোমাকে বাটখারাগুলো এমন এমন অনুপাতে নিতে হবে, বাটখারাগুলোর ভর এমন ভাবে নিতে হবে যাতে করে যতগুলো বাটখারা আছে বাক্সের মধ্যে সবার ভরের অনুপাত 5:2:2:1 হয়। ওকে, এখন তুমি বলবে স্যার এটার মানে কি? এটার মানে হচ্ছে যদি তুমি ওই ওজন বাক্সের বাটখারাতে একটা 5 গ্রামের ভর রাখো, তাহলে দুটো তোমাকে 2 গ্রামের ভর রাখতে হবে, আর একটা 1 গ্রামের ভর রাখতে হবে। তাহলে এদের রেশিও কি হচ্ছে দেখো, একটা কত ভর আছে 5 গ্রামের, তার মানে এর ভর হচ্ছে 5, দুটো আছে 2 গ্রামের, তাহলে 2:2:1। এবার তাহলে কি শুধু স্যার এরকমই একটা 5 গ্রামের, দুটো 2 গ্রামের আর একটা 1 গ্রামের রাখতে পারবে, আর কিছু রাখতে পারবে না? অবভিয়াসলি পাবে। তুমি যে ইচ্ছা ভর রাখো,
কিন্তু সেগুলোর ভরের অনুপাত যেন এটা হয় যে 5:2:2:1। সাপোজ আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য বোঝাচ্ছি। ওকে, একটা এক্সাম্পল দেওয়ার জন্য বোঝাচ্ছি। ধরো তুমি বাটখারার মধ্যে এরকম রাখলে যে একটা 10 গ্রামের ভর, দুটো 4 গ্রামের ভর, আর একটা বাটখারা রাখলে 1 গ্রামের। শুধু গ্রাম না, সেম জিনিস মিলিগ্রামের জন্য অ্যাপ্লাই হবে। ধরো এরকম করলে যে একটা 5 মিলিগ্রামের রাখলে, দুটো 2 মিলিগ্রামের রাখলে, একটা 1 মিলিগ্রাম, তাও তো সে রেশিও 5:2:2:1 হবে। স্যার 1:2:2:5 হবে না? না না, 5:2:2:1। ওকে, যাই হোক, যেটা বলছি শোনো। তাহলে কি হলো? তাহলে তুমি এবার ভালো করে তাকাও। তাহলে কি রেখেছো? একটা ভর রেখেছো 10 গ্রামের, দুটো রেখেছো 4 গ্রামের, তাহলে 4:4, আর একটা রেখেছো 1 গ্রামে, সরি 1 গ্রাম না, এটা 2 গ্রাম, এটা ভুল লিখেছি, এটা 1 গ্রাম না, এটা হবে 2 গ্রাম। ওকে, 2 গ্রাম। তাহলে এরকম রেখেছো। তাহলে স্যার এই ভরগুলোকে আমরা রাখতে পারবো যে একটা আরে যা, কোথায় চলে গেল? আমরা কি এটা রাখতে পারবো যে একটা 10 গ্রামের, দুটো 4 গ্রামের, একটা 2 গ্রামের? অবভিয়াসলি পারবে। কেন? কারণ এদেরকে কাটাকাটি যদি করো, তাহলে রেশিও দেখো 2 দিয়ে কাটো সবাইকে। তাহলে 10 কে কাটলে 5, 4 কে কাটলে 2, এই 4 কে কাটলে 2, এখানে 2 আছে, সরি 1 না, আগে বললাম একটা 2 গ্রামের রেখেছো। তাহলে এটাকে কাটলে কত আসবে? 1 আসবে। তাহলে রেশিও দেখো, তাই তো হচ্ছে 5:2:2:1 আসছে না? আসছে কি আসছে না? আসছে কি আসছে না? তুমি বলবে হ্যাঁ স্যার অবভিয়াসলি আসছে। তাহলে রেশিও যতক্ষণ এটা হবে যে তাদের ভরের অনুপাত 5:2:2:1 হবে, ততক্ষণ পর্যন্ত তুমি সেই ওজনের বাটখারাগুলোকে খুব ইজিলি রাখতে পারবে। বোঝা গেছে না জানি? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? এখন অনেকে ভাববে যে স্যার এই ভরটা রাখার আমার গুরুত্ব কি? আমি এই 5:2:2:1 কেন রাখছি? অন্য অনুপাতেও তো নিতে পারতাম। এটার স্পেশালিটি কি? এটার স্পেশালিটি হলো, এই রেশিওতে যদি রাখো ভরগুলোকে, তাহলে খুব সহজেই তুমি যে কোনো ওজন পরিমাপ করতে পারবে। ওকে, সাপোজ ধরো তোমাকে কেউ বললো যে 10 গ্রাম একটা বস্তুর ভর আছে, 10 গ্রাম, মানে ম্যাক্সিমাম বস্তুর ভরকে তুমি এই রেশিওতে রাখলে পরিমাপ করতে পারবে। ধরো কেউ বললো যে 10 গ্রামের একটা ভর আমাকে পরিমাপ করতে হবে, কি করব? ওজন বাক্স থেকে আমরা একটা 5 গ্রামের বাটখারা নিব, দুটো 2 গ্রামের বাটখারা নিব, যেহেতু দুটো 2 গ্রামের থাকতে পারে, আর একটা 1 গ্রামের নিব। তাহলে দেখো বস্তুর ভর পরিমাপ করে নিলে 12 গ্রাম হলো। বোঝা গেল? বোঝা গেল না যায়নি? তারপর ধরো একটা ওজন হচ্ছে, সাপোজ 12 গ্রাম আমাকে পরিমাপ করতে হবে, তো আমি কি করে পরিমাপ করব? একটা 10 গ্রামের বাটখারা নিব, আর একটা 2 গ্রামের বাটখারা নিব। কেন? আমি এই রেশিও রাখতেই পারি। এখনই দেখলে যে 10:4:4:2, এটা মানে হচ্ছে 5:2:2:1 হচ্ছে, তাই না? তার মানে বাটখারার মধ্যে কি আছে? একটা 10 গ্রামের ভর আছে, দুটো 4 গ্রামের আছে, একটা 2 গ্রাম। 4 গ্রামের আমার এখানে ইউজ হলো না, জাস্ট 10 আর 2 দিয়ে হয়ে গেল। তাহলে এটা ইউজ করলে তুমি যে কোনো বস্তুর ভরকে খুব সহজেই পরিমাপ করতে পারবে। ম্যাক্সিমাম বস্তুর ভর পরিমাপ করা যায়, তার জন্য এই রেশিওটা ইউজ করা হয়। কিভাবে রেশিওটা বোঝা গেল? যে একটা যদি 5 গ্রামের নাও, দুটো 2 গ্রামের থাকতে হবে, একটা 1 গ্রাম। একটা যদি 10 গ্রামের নাও, তাহলে দুটো 4 গ্রামের থাকতে হবে, একটা 2 গ্রামের, যাতে করে এদের রেশিওটা সবসময় 5:2:2:1 হয়। আজকে ক্লিয়ার হয়েছে 5:2:2:1 মানে? যেটা এতদিন জাস্ট মুখস্থ করতে, বুঝতে না, আজকে কনসেপ্ট বুঝতে পেরেছো যে আসলে কি জিনিসটা। ক্লিয়ার সবার? ভেরি গুড, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো তাহলে অ্যান্সার হয়ে গেল। আচ্ছা চলো, তারপর পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেন বলেছে বিকৃতির মাত্রা কোন রাশির মাত্রার সাথে সমান? কত নম্বর কোশ্চেন এটা? 11। বলেছে বিকৃতির মাত্রা কোন রাশির মাত্রার সাথে সমান? কোন, পীড়ন, ঘাত, ইয়ং গুণাঙ্ক। কি হবে বলো? কোন, পীড়ন, ঘাত, ইয়াং গুণাঙ্ক। তোমরা এখন এর মধ্যে ইয়াং গুণাঙ্কটা জানো না। আমি আগেই বলেছিলাম এটা এমন একটা চ্যাপ্টার যেটা পুরো সিলেবাস কমপ্লিট হবে, তবে আর তোমার 100% ক্লিয়ার হবে, মানে 100% কমপ্লিট হবে, বারবার আসবে। এবার ইয়াং গুণাঙ্ক যেহেতু এখানে কোশ্চেন দিয়েছে, কেন? পুরো সিলেবাস কমপ্লিট হিসাবে। কিন্তু ইয়াং গুণাঙ্ক তোমরা এখনো জানো না, তাই তো? কি জিনিস পরে আমরা শিখবো। যাই হোক, এখন জাস্ট বলো অ্যান্সার কি হবে। আচ্ছা, বিকৃতি। বিকৃতি কি ধরনের রাশি? বিকৃতি, তুমি বলবে স্যার মাত্রাহীন রাশি, মানে এর মাত্রা নেই, মানে কত? মাত্রা কত? মাত্রাহীন মানে এর মাত্রা হচ্ছে 1। তো নিচে স্যার কোন রাশিটি পীড়নের মাত্রা আছে, ঘাত মানে বল ইন্টু সময় মাত্রা আছে, এই অঙ্গনাঙ্ক এটারও মাত্রা আছে, এটা একটা কনস্ট্যান্ট, পরে আমরা শিখবো, জাস্ট এখন জেনে রাখো এটারও মাত্রা আছে। কিন্তু কোন হচ্ছে এমন একটা রাশি যার কোনো মাত্রা নেই। কোন হচ্ছে এমন একটা রাশি এখানে যার মাত্রা নেই। তাহলে বিকৃতি বলেছে, তার মানে কার সাথে সমান হবে? কোণের কোণের এককের সাথে। কোণের, সরি, কোন রাশির সাথে? কেন? কারণ দুজনেরই মাত্রা নেই, এটাও মাত্রাহীন। ক্লিয়ার হলো? এর জন্য মাত্রাহীন, দুটোই মাত্রাহীন, বিকৃতিও মাত্রাহীন, কোন মাত্রাহীন। তাই বিকৃতির মাত্রা কোন রাশির মাত্রার সাথে সমান? কোন, কারণ দুজনেরই মাত্রা কত? বিকৃতিহীন রাশির মাত্রা কত হয়? 1 হয়। কি মাত্রাহীন রাশির মাত্রা কত হয়? 1 হয়। ওকে, তারপর বলেছে আপেক্ষিক তাপের মাত্রা।
আপেক্ষিক তাপ। আচ্ছা, তো আপেক্ষিক তাপ রাশিটা কি? রাশি জানলে তোমরা নিজেরাই বের করতে পারবে। এ 11 বি কেন লিখছো? 11 এ আনসার হবে, বি বি করছো কেন সেই তখন থেকে তোমরা? পীড়নের মাত্রা আছে, মাথা মোটা গুলো। পীড়ন মানে চাপ, পীড়ন আর চাপ একই জিনিস। তো চাপের মাত্রা আসলে পীড়নের মাত্রা নেই, পীড়ন আর চাপ একই টাইপের রাশি, মানে দেখতে দুটো বেসিক্যালি আলাদা জিনিস কিন্তু দেখতে অনেকটা একই রকম। আসবে, আজকের ক্লাসে আসবে। আচ্ছা, আপেক্ষিক তাপের মাত্রা তোমাকে জিজ্ঞেস করেছে, তো আপেক্ষিক তাপ মানে তুমি যদি জানো তাহলে তুমি আর তার মাত্রা বের করতে পারবে। কে আটকাবে তোমাকে? তুমি বলবে স্যার কি করে জানবো? তাপ চ্যাপ্টার পড়বে তখন তো আপেক্ষিক তাপ কি জিনিস এমনি জানবে। এখন জাস্ট বলে দিচ্ছি আমি। আপেক্ষিক তাপ মানে একটা বস্তুর মধ্যে কতটা তাপ আছে বা সেটাকে, তাপ শক্তি আছে সেটাকে বস্তুর ভর আর ওই বস্তুটার উষ্ণতা কত সেটা দিয়ে যদি ভাগ করো তাহলে বস্তুর আপেক্ষিক তাপ পাবে। কি বললাম? একটা বস্তুর মধ্যে কতটা তাপ আছে তাকে বস্তুর ভর আর উষ্ণতা দিয়ে যদি ভাগ করো তাহলে আপেক্ষিক তাপ পাবে। তাহলে আপেক্ষিক তাপের মাত্রাটা একটু নিজেরা বের করে ফেলো তো। তাপেরটা আমি বলে দিচ্ছি, তাপ আসলে আসলে শক্তি। তাপের মাত্রা কি করে পাই আমরা? তাপের মাত্রা কার মাত্রার সাথে সমান হয়? শক্তির মাত্রার সাথে। এখন শক্তি মানে কি? কার্য। শক্তি মানে কি? কার্য। তার মানে কার্যের মাত্রার সাথে তাপের মাত্রা সমান হয়। তাপ এক ধরনের শক্তি আর শক্তি মানে কার্য। তাহলে তাপের মাত্রা কার্যের মাত্রার সাথে সমান হয়, তাহলে এটা কি অ্যান্সার হবে বলো? নিজেরা করো, মুখস্থ করে বলবে না, নিজেরা করো, করে দেখো। আমি লিখে দিচ্ছি, আপেক্ষিক তাপ মানে একটা বস্তুর মধ্যে কতটা তাপ আছে তাকে বস্তুর ভর বা উষ্ণতা দিয়ে ভাগ, আর তাপ মানে হচ্ছে শক্তি আর শক্তি মানে কার্য। এবার নিজেরা করো, 13টা অ্যান্সার কি হবে নিজেরা করো, বের করে দেখো। এই সরি, 12টা বের করে। আরে কে 13তে চলে গেল? কে রে? আগে 12 হলো না 13তে চলে গেল? এত ফাস্ট যেতে কে বলেছে? ওয়েট করো। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। তাড়াতাড়ি করো। আমিও তাদের দলে বারে বার মরে যাই যারা সময়ের ঘষালে শিলালিপি যাই ক্ষয়ে ক্ষয়ে, তুমি না বসে আছি প্রেমিকের অপেক্ষা হয়ে। না না কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদের দলে বারে বার মরে যাই যারা। হয়েছে হয়েছে। আচ্ছা, সবাই বেশিরভাগ বলছো সি, কেউ কেউ বলেছো বি। ওকে, আমরা করে দেখি। হ্যাঁ, ভেরি গুড। যারা সি বলেছো কংগ্রাচুলেশন, যারা অন্য বলেছো তাদেরকে কংগ্রাচুলেশন, কারণ আস্তে আস্তে শিখবে। সো এখন কংগ্রাচুলেশন নিয়ে নাও। সি অ্যান্সার এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু থিটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু থিটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা হচ্ছে অ্যান্সার। কিভাবে হলো স্যার? দেখো, আপেক্ষিক তাপ মানে কি বললাম? তাপ বাই ভর ইন্টু উষ্ণতা। তাপ মানে কার্য, তো কার্যের মাত্রা কি হয়? অলরেডি পড়ে এসছো, কার্য মানে ভর ইন্টু, সরি, বল ইন্টু সরণ। তাহলে বলের মাত্রা হয় এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, তার সাথে একটা সরণ গুণ হচ্ছে, তার মানে কার্যের মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা হলো কার্যের মাত্রা। তাহলে আপেক্ষিক তাপের মাত্রা কি হবে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, মানে তাপের মাত্রা উপরে, ডিভাইডেড বাই ভর মানে এম, আর উষ্ণতাকে আমরা থিটা বা কে দিয়ে বোঝাই, তো আমাদের অপশানে থিটা আছে তাই থিটা নিলাম। ওকে, তাহলে এই এম বাদ চলে গেল, তাহলে পড়ে থাকলো কত? তাহলে পড়ে থাকলো এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, আর এই থিটাটা নিচে আছে, উপরে গেলে মাইনাস ওয়ান। তাহলে এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু থিটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা হলো অ্যান্সার। কারো বুঝতে প্রবলেম আছে? এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু থিটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা হলো অ্যান্সার। কারো বুঝতে সমস্যা আছে না নেই? কারো বুঝতে প্রবলেম আছে? তাড়াতাড়ি বলো। ওকে, ভেরি গুড, আশা করি বুঝে নিয়েছো। তাহলে 13 বলেছে লিন তাপের সিজিএস একক কি? লিন তাপের সিজিএস একক, লিন তাপের সিজিএস একক। আমি লিন তাপ মানে আগের ক্লাসে বলে দিয়েছিলাম। লিন তাপ মানে আমি আগের ক্লাসে বলে দিয়েছিলাম। লিন তাপ মানে কি ছিল? লিন তাপ মানে কি ছিল? আমি রাশিটা কি বলেছিলাম? লিন তাপের জন্য কি রাশি ব্যবহার করতে বলেছিলাম? বলেছিলাম এই সব জিনিসগুলো তোমাদের তাপ চ্যাপ্টারে গিয়ে আসবে, কিন্তু আমাদেরকে এখন তো কোশ্চেন সলভ করতে হবে, তার জন্য আমাদেরকে মনে রাখতে হবে এখনকার জন্য। তাহলে লিন তাপ মানে কি? লিন তাপ মানে কি বলেছিলাম? রাশি কি ছিল লিন তাপের? কে বলতে পারবে? আর একবার বলবো? কোনটা আর একবার বলবো গো? আপেক্ষিক তাপ মানে হচ্ছে তাপ বাই ভর ইন্টু উষ্ণতা, এটা হচ্ছে রাশি, ঠিক আছে? যেটা তোমরা তাপ চ্যাপ্টারে গিয়ে শিখবে কেন এটা রাশি। এখনকার জন্য জাস্ট জেনে রাখো যে আপেক্ষিক তাপকে আমরা কিভাবে ডিফাইন করি। একটা বস্তুর মধ্যে কতটা তাপ আছে তাকে ওই বস্তুটার ভর ইন্টু ওই বস্তুর উষ্ণতা দিয়ে যদি ভাগ করে দিই,
মানে গুণফল দিয়ে যদি ভাগ করে দিই তাহলে বস্তুর আপেক্ষিক তাপ পাই। এবার তাপ মানে আমরা জানি তাপ কার রাশির সাথে সমান, শক্তির রাশির সাথে। তাপ আর শক্তি একই জিনিস, তাপ তো এক ধরনের শক্তি, আর শক্তি মানে সেটা কার্য। তার মানে তাপের মাত্রা কার মাত্রার সাথে সমান, কার্যের মাত্রার সাথে সমান। তাহলে তাপ আর কার্যের মাত্রা যদি সমান হয়, আমি এখানে কার্যের মাত্রা লিখলাম mL²T⁻², তার নিচে কি আছে ভর, তাহলে ভরের জন্য m আর উষ্ণতার জন্য থিটা। রাজলক্ষ্মী আগের ক্লাস করেছিলে? রাজলক্ষ্মী আগের ক্লাস করেছিলে? আগের ক্লাস না করলে বুঝতে পারবে না বাবু। আচ্ছা, তাহলে লিন তাপ। তো লিন তাপ মানে আমরা আগের ক্লাসে শিখেছিলাম যে স্যার কোনো বস্তুর লিন তাপ যদি বের করতে হয় তাহলে আমরা কি করে করব, সরি, ওই বস্তুর মধ্যে কতটা তাপ আছে তাকে বস্তুর ভর দিয়ে ভাগ করে দেবো, তাই না? তাপ বাই ভর, এটা ছিল লিন তাপের রাশি। এবার বলেছে সিজিএস একক। তো তাপের সিজিএস একক কি হয় স্যার? ক্যালোরি। ভরের সিজিএস একক কি হয় স্যার? গ্রাম। তার মানে লিন তাপের সিজিএস একক কি হবে স্যার? ক্যালোরি পার গ্রাম। তাহলে লিন তাপের সিজিএস একক কি হবে স্যার? ক্যালোরি পার গ্রাম। কারো বুঝতে প্রবলেম আছে? তাহলে দেখো মুখস্থ করতে হচ্ছে না, এমনি হয়ে যাচ্ছে। যদি ওই রাশিগুলো জানো তাহলে এমনি হয়ে যাচ্ছে না? সহজ লাগছে? আচ্ছা, এ দারুণ একটা কোশ্চেন, ভালো একটা কোশ্চেন। কি বলেছে? শক্তি বাই ভর ইন্টু দৈর্ঘ্য রাশিটির মাত্রা কোন রাশির মাত্রার সাথে সমান? শক্তি বাই ভর ইন্টু দৈর্ঘ্য রাশিটির মাত্রা কোন রাশির মাত্রার সাথে সমান? তো আমরা কি করব, আমরা করে দেখব, প্রত্যেকটা রাশির মাত্রা বসাবো, বসিয়ে দেখবো যে কি অ্যান্সার আসছে, সেটাই যা আসবে সেটাই অ্যান্সার। তো আমরা ট্রাই করি। তাহলে কি বলেছে? শক্তি, তো শক্তি মানে কার্য, শক্তি বাই ভর ইন্টু দৈর্ঘ্য। তাহলে প্রত্যেকের মাত্রা বসিয়ে দেখি। তো কার্যের মাত্রা তো আমরা এক্ষুনি বের করলাম, কত? mL²T⁻²2। আচ্ছা, তার নিচে কি আছে? ভর মানে m আর দৈর্ঘ্য মানে হচ্ছে l। ভর বাই দৈর্ঘ্য, তাহলে কাটাকুটি করো। একটা m কেটে গেল, একটা l আর একটা l, উপরের একটা l এর সাথে কেটে গেল, তাহলে শুধু উপরে একটা l পড়ে থাকলো। দুটো ছিল আগে, এখন একটা, তাহলে L T⁻²2। তার মানে এই শক্তি বাই ভর ইন্টু দৈর্ঘ্য, এই রাশিটার যদি আমরা মাত্রা বের করি, এটা ধরো একটা রাশি, তার মাত্রা বের করলে আমার কি দাঁড়াচ্ছে? L T⁻²2। এখন এই L T⁻²2 এটা কার, কিসের মাত্রা, কোন ভৌত রাশির মাত্রা? তুমি বলবে স্যার এটা হচ্ছে ত্বরণের মাত্রা। ত্বরণের মনে আছে ভর বাই, এই সরি ভর বলছি, দৈর্ঘ্য বাই সময়ের স্কোয়ার, তাহলে L T⁻²2 এটা ত্বরণের মাত্রার সাথে সমান। তার মানে এটার অ্যান্সার হয়ে যাবে কি? ত্বরণ। এটা একটু বোঝো, আমি 1 মিনিট আসছি, একটু নিজেরা বোঝো, আমি এটা আসছি, এসে আবার বলছি। দেখো একবার, কোথাও প্রবলেম হলে চ্যাটে লেখো, আমি এসে দেখছি। এটা সবাই বুঝতে পেরেছো? তাহলে 14টা কি হলো? ডি অ্যান্সার হলো। বি না, কে বি লিখছে? এ বি কেন লিখছো? না সরি, ডি তো লিখেছো, আমি ভুল বলছি, সরি জয়িতা। তাহলে শক্তি বাই ভর ইন্টু দৈর্ঘ্য আমরা সবার মাত্রা বসিয়ে দেখলাম। তাহলে এরকম যে কোনো রাশি তোমাকে যদি দিয়ে মাত্রা বের করতে হলে তুমি পারবে না? যে রাশি দেওয়া থাকবে, যে রাশি দেওয়া থাকবে তার মাত্রা বসিয়ে দিবে, বসিয়ে ক্যালকুলেট করে দেখবে কার মাত্রা আসছে। ক্লিয়ার? তাহলে শক্তি বাই ভর ইন্টু দৈর্ঘ্য এটা আসলে কাকে বোঝাচ্ছে? ত্বরণকে বোঝাচ্ছে। ওকে, চলো তারপর 15 কি বলেছে? দুটি রাশির একক সেম, একই, একটি স্কেলার অন্যটি ভেক্টর। উদাহরণ দাও। দুটো রাশি যাদের একক সেম, দুজনেরই একক সেম, কিন্তু তাদের মধ্যে একটা স্কেলার একটা ভেক্টর, তাদের মধ্যে একটা স্কেলার একটা ভেক্টর, কি হবে? বেগ ত্বরণ হবে? বেগ ত্বরণ সেম রাশি? অবভিয়াসলি না, তাহলে দুজনের একক সেম না। এর মিটার পার সেকেন্ড, এর মিটার পার সেকেন্ড স্কোয়ার। সরণ দ্রুতি সেম হবে না, সরণের একক হচ্ছে মিটার, দ্রুতির একক মিটার পার সেকেন্ড, হবে না। তারপর কার্যশক্তি সেম হবে? কার্যশক্তি সেম, কিন্তু দুজনেই স্কেলার। কার্যশক্তি দুজনেরই একক সেম, জুল, কিন্তু দুজনেই স্কেলার, তাই এটা অ্যান্সার হবে না। বলেছে দুটো রাশির একক সেম, কিন্তু একটা স্কেলার একটা ভেক্টর, বোঝা গেছে? কিন্তু এদের মধ্যে দুটোই স্কেলার, তাই হবে না এটাও। তাহলে পড়ে থাকলো বেগ দ্রুতি। কি করে? বেগ
বেগের একক কি? মিটার পার সেকেন্ড। দ্রুতির একক কি? মিটার পার সেকেন্ড। বেগ কি ধরনের রাশি? বেগ হচ্ছে ভেক্টর, আর দ্রুতি হচ্ছে স্কেলার। ওকে, চলো তারপর 16 বলেছে কোন স্কেলার রাশিটি তিনটি মৌলিক একক দ্বারা গঠিত। মানে এমন একটা স্কেলার রাশি এখানের মধ্যে আছে যেটার মধ্যে তিনটে মৌলিক রাশি আছে, তিনটে আলাদা আলাদা তিনটে মৌলিক রাশি। কি হবে 16টা অ্যান্সার বলো তো তোমরা, দেখি কি কি বলো তোমরা, আগে দেখি 16 অ্যান্সারটা বলো। 16 অ্যান্সারটা বলো। এমন একটা রাশি যার মধ্যে তিনটে মৌলিক রাশি আছে, ভেঙে ভেঙে নিজেরা ট্রাই করে দেখো তো কোনটা হতে পারে। সবার মাত্রা বের করো তাহলে তো হয়ে যাবে, সবার মাত্রা বের করো তাহলে তো হয়ে যাবে। আরে কারা 17তে চলে যাচ্ছে, যেটা জিজ্ঞেস করছি সেটা বলো না, তোমরা বেশি চলে যাচ্ছ কেন? বি লিখছো না ডি লিখছো? সবাই ডি লিখছো। আরে আয়তনে তো একটাই মাত্রা, একটাই রাশি, দৈর্ঘ্য শুধু। আমি আলাদা আলাদা তিনটে তিনটে মৌলিক একক বলেছে, আয়তন তো একটাই মৌলিক একক দ্বারা গঠিত। দৈর্ঘ্য, দৈর্ঘ্যে শুধু 3বার দৈর্ঘ্য বসেছে, তাই মৌলিক একক তো একটাই দৈর্ঘ্য। আর আয়তন মানে কি? আয়তন মানে দৈর্ঘ্যের কিউব, তো দৈর্ঘ্য মানে এল কিউব। আয়তন আয়তনের মাত্রা কি? আয়তনের মাত্রা হচ্ছে এল কিউব। তার মানে এর মধ্যে কটা মৌলিক রাশি আছে? একটা, শুধু দৈর্ঘ্য। তিনটে কি করে হলো? বি অ্যান্সার হবে, গুড। বি হবে, ক্ষমতা হবে। ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্যের স্কোয়ার। দেখো ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্যের স্কোয়ার, মানে একটাই মৌলিক রাশি আছে। মন দিয়ে জায়গাটা বুঝবে। ক্ষেত্রফল, আরে কালার চেঞ্জ হয় না কেন? ক্ষেত্রফল একটাই মৌলিক রাশি আছে, এল স্কোয়ার, মানে একটা আছে। কটা? একটা। দ্রুতি, দ্রুতি হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস অন, ভরের মাত্রা, ভর, তার মানে এর মধ্যে দুটো আছে। ক্ষমতা কি? সময় আর দৈর্ঘ্য। ক্ষমতা, ক্ষমতার মাত্রা বের করলে কি হয়? কার্যের মাত্রা ডিভাইডেড বাই কার্যের মাত্রা কত? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, তাকে ভাগ করো আবার টাইম দিয়ে, তাহলে ক্ষমতা পেয়ে গেলে। তাহলে ভালো করে তাকাও, এর মধ্যে আছে কটা আলাদা রাশি? একটা। এর মধ্যে কটা আছে? দুটো। আয়তনে কটা মৌলিক রাশি আছে? একটা। একটা মৌলিক রাশি 3বার আছে। কিন্তু যদি ক্ষমতার দিকে তাকাও তাহলে এম আছে, এল আছে, টি আছে, মানে কটা আছে? তিনটে। তাহলে এই টাইপের কোশ্চেন পারবে। যে কোনো একটা রাশি দিয়ে যদি বলে নিচের কোন রাশিটি তিনটি মৌলিক দ্বারা রাশি দ্বারা গঠিত, দুটি মৌলিক রাশি দ্বারা গঠিত, চারটি, পারবে আশা করি। বুঝতে পেরেছো না পারোনি? ক্লিয়ার হয়েছে না হয়নি? ऐसा देखा नहीं खूबसूरत कहीं। বুঝেছো না বুঝো নাই বলো গো একবার তাড়াতাড়ি। তাহলে দেখলাম আমরা ক্ষমতার রাশির মধ্যে তিনটে মৌলিক রাশি আছে। আমি ক্ষমতার পুরো বের করলাম না, কারণ আমাকে তো কোশ্চেনে ক্ষমতার মাত্রা চাইনি। আমাকে চেয়েছে কি কি, এরকম দৈর্ঘ্য আছে, ভর আছে, ভর দৈর্ঘ্য টাইম আছে, তিনটে। ওকে, তাহলে এই টাইপের কোশ্চেন থাকলে আশা করি সবাই করতে পারবে। আচ্ছা, তারপর হচ্ছে স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়। দেখো এই জায়গাটা একটু বলি। দুটো আমাদের জেনারেলি পরিমাপ করার জন্য দুই ধরনের আমরা জিনিস ইউজ করি। একটা হচ্ছে স্প্রিং তুলা যন্ত্র, আর একটা হচ্ছে একটা স্প্রিং তুলা যন্ত্র, একটা সাধারণ তুলা যন্ত্র। মাথায় রাখবে এগুলো, ঠিক আছে? কি বললাম? একটা হচ্ছে সাধারণ তুলা যন্ত্র, মানে যেটা তোমাদের ওই বাড়িতে যে তুলা যন্ত্র ইউজ করো না। আরে কি গো এটা, এরকম কেন হচ্ছে? একটা হচ্ছে সাধারণ তুলা যন্ত্র, যার সাহায্যে আমরা কোনো বস্তুর কি পরিমাপ করি? সবসময় মনে রাখবে, সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে আমরা ভর পরিমাপ করি। কি পরিমাপ করি? কোনো বস্তুর ভরকে পরিমাপ করি। আর স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে আমরা কোনো বস্তুর ভারকে পরিমাপ করি। ভর ভার কি জিনিস ইন ডিটেলসে ক্লাসে বুঝিয়েছি। আর স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে আমরা বস্তুর ভার পরিমাপ করি। ওকে, চলো হয়েছে। তাহলে ভর ভার হলো। আচ্ছা, 18 নম্বর, কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, কি গো এটা ডবল হয়ে গেছে নাকি? বুঝতে পারছি না এটা কি হলো। আচ্ছা যাই হোক, আমি বলে দিচ্ছি। কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন 1 লিটার? বলো কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। আচ্ছা তাহলে এটার অ্যান্সারটা বলে দিই। এটার অ্যান্সারটা তো লেখা হলো না, ভর। আগেরগুলো অ্যান্সার লিখেছি, এটার অ্যান্সার হলো ক্ষমতা। ওকে, তার আগেরটা লিখেছি বেগ দ্রুতি,
ওইটা অ্যান্সার গুলো মার্ক করে দিন, নাহলে আবার তোমাদের প্রবলেম হয়ে যাবে। কি বলেছি, কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন 1 লিটার? কোশ্চেন হচ্ছে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন 1 লিটার? অ্যান্সার কি, 4 ডিগ্রি সেলসিয়াস। আমরা পড়েছিলাম যে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 কেজি জল আর 1 লিটার জল সমান হয়। মানে 1 কেজি জলের আয়তন 1 লিটার হয়, বা 1 লিটার আয়তনের জলের ভর হয় 1 কেজি। 1 কেজি 1 লিটারের সাথে সমান। কিন্তু বাকি অন্য উষ্ণতায়, অন্য কোনো উষ্ণতায় 1 কেজি 1 লিটারের সমান না। তোমরা হয়তো ভাবো যে 1 কেজি 1 লিটার একই জিনিস, না, দুটো তো এমনি তো আলাদা জিনিস। 1 লিটার মানে হচ্ছে আয়তন, আর কেজি মানে হচ্ছে ভর। কিন্তু 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 কেজি মানে যতটুকু বোঝাবে, 1 লিটার জল মানে ততটুকুই বোঝাবে। ওকে ওকে, চলো এগুলো পড়েছো, এগুলো তো পারবে, স্বাভাবিক ব্যাপার। চলো বলো, তুলা যন্ত্রে ব্যবহৃত ওজন বাক্সে কটি 20 গ্রামের বাটখারা থাকে? বলো কটি থাকতে পারবে? এই যে কনসেপ্ট শিখালাম সেখান থেকে বলো। তুলা যন্ত্রে ব্যবহৃত ওজন বাক্সে কটি 20 গ্রামের 17 নম্বরটা বি আনসার হবে। ও না না, স্প্রিং, ও সরি, মাই ব্যাড, এখানে স্প্রিং তুলা যন্ত্র কোশ্চেন আছে না, এক্সট্রিমলি সরি, থ্যাংক ইউ, আমি খেয়াল করিনি গো, স্প্রিং তুলা যন্ত্র আছে, আমি ভেবেছি সাধারণ তুলা যন্ত্র। ওকে, 19 কি বলেছে, তুলা যন্ত্রে ব্যবহৃত ওজন বাক্সে কটি 20 গ্রামের বাটখারা থাকে? স্যার 16টা আরেকবার বলুন, 16 কি ছিল গো? 16টা তো মাত্রা বের করে, 16র কোশ্চেনটা তোমাকে বলেছে একটা রাশির মধ্যে, মানে নিচের কোনটি রাশির মধ্যে 3টে মৌলিক, মানে আলাদা আলাদা 3টে। তো আমরা যদি ক্ষেত্রফল দেখি, তো ক্ষেত্রফলের মধ্যে শুধু একটাই মৌলিক রাশি আছে, দৈর্ঘ্য, সেটা দুবার আছে, কিন্তু মৌলিক রাশির সংখ্যা কটা? একটা, শুধু দৈর্ঘ্য। তারপর দ্রুতির মধ্যে এল আর টি, মানে দৈর্ঘ্য আর সময় আছে, মানে দুটো মৌলিক রাশি আছে। আয়তনের মধ্যে একটাই মৌলিক রাশি দৈর্ঘ্য, সেটা 3বার আছে। কবার আছে সেটা তোমাকে জিজ্ঞেস করেনি, আমাকে বলেছে আলাদা 3টে মৌলিক রাশি। তাহলে দৈর্ঘ্যের মধ্যে শুধু, এই আয়তনের মধ্যে শুধু দৈর্ঘ্যের মৌলিক রাশি আছে, দৈর্ঘ্য। কিন্তু ক্ষমতার মধ্যে দেখো, বস্তুর ভর আছে, দৈর্ঘ্য আছে, আবার সময় আছে। তাহলে আলাদা আলাদা 3টে মৌলিক রাশি হলো না, ভর, দৈর্ঘ্য, সময়, 3টে তো আলাদা মৌলিক রাশি। ক্লিয়ার হয়েছে? আরেকবার বলতে বললে বললাম। আচ্ছা, বলেছে তুলা যন্ত্রে ব্যবহৃত ওজন বাক্সে কটি 20 গ্রামের বাটখারা থাকে? কি করে করবে? সেম রেশিও ফেলো, 5:2:2:1। তো দেখতে পাচ্ছ 20টা কোথায় যাবে? 2 এ যাবে। তার মানে একটা 20 গ্রামের থাকলে আর একটা 20 গ্রামের থাকবে, তাহলে একটা 50 গ্রামের থাকবে আর একটা 10 গ্রামের থাকবে। দেখো রেশিও করো, দেখো 50:20:20:10 ক্যালকুলেট করলে, কাটাকাটি করলে দেখো 5:2:2:1 আসছে। তার মানে স্বাভাবিকভাবে বাটখারা কটা থাকতে পারে ওজন বাক্সে? কটা 20 গ্রামের থাকতে পারে? দুটি। দেখতে পেলাম কোন ওই আমাদের 5:2:2:1 রেশিও থেকে। ওকে, এই 20 গ্রামের 4টি থাকবে কি করে আয়সা? কি বলছো? তুমি তো ভালো পড়াশোনা বলো, এত ভুলভাল কথা কথা বলছো কেন? রেশিওটা ফেলে দেখো না, রেশিওটা শেখালাম তো ওই কারণে। আচ্ছা, এটা এখানে লিখে দাওনি, ওটা লিখে দিচ্ছি। অন্য যে কোনো উষ্ণতায় 1 কেজি 1 লিটারের সাথে সমান হবে না। অন্য উষ্ণতায়, অন্য উষ্ণতায় মানে 4 ডিগ্রি ব্যতীত অন্য কোনো উষ্ণতায়। বুঝতে পারলাম না, কেন বুঝতে পারলা না? দেখো বোঝাচ্ছি। বলেছে তোলা যন্ত্রে ওজন বাক্সে কটি 20 গ্রাম। তো 20 গ্রাম কখন কাটাকাটি করলে 5:2:2:1 যদি ফেলতে চাও, তোমাকে ওজন বাক্সে বাটখারাগুলোর এমন থাকতে হবে যাতে তাদের রেশিও 5:2:2:1 হয়। তখন 20 গ্রাম কি 5-এ থাকতে পারে? তোমাকে বলেছে ম্যাক্সিমাম কটা কটা থাকে, ম্যাক্সিমাম কটা থাকতে পারে। তো তুমি দুটো রাখতেই পারো, কেন? কারণ আমরা দুটো টু টু রাখতে পারি। তাহলে একটা যদি 20 গ্রামের থেকে আর একটা 20 গ্রাম রাখলাম, একটা 50 গ্রাম রাখলাম, একটা 10 গ্রাম রাখলাম, রেশিও কত হয়ে গেল? 5:2:2:1 মিললো। তুমি বললে 4টে থাকে, আমি 4টেই 20 গ্রামের বাটখারা নিলাম, 4টেই 20। তো এদের রেশিও কত হলো? 1:1:1:1। 20 দিয়ে কাটলে সবাইকে 1 পড়ে থাকলো। তো তাহলে এটা এটা তো বাটখারার রেশিও না, বাটখারার রেশিও তো 5:2:2:1। ক্লিয়ার হয়ে যায় স্যার? বুঝতে পেরেছো? একবার বলো। কারণ তোমাকে রেশিওটা তো মেনটেন করতে হবে, 5:2:2:1 রেশিওটাকে তো মেনটেন করতে হবে, ওটা নাহলে তো হবে না। তো এই রেশিওতে তো একমাত্র এটা ভ্যালিড হচ্ছে যে একটা 50 গ্রামের আছে, দুটো 20 গ্রামের আছে, একটা 10 গ্রামের। ক্লিয়ার? চলো তারপর 20 দেখো, ওজন বাক্সে 1 গ্রামের কটা বাটখারা থাকতে পারে? দেখো একই টাইপ কোশ্চেন, অ্যান্সার বলো। 1 গ্রামের কটা থাকবে তাহলে? সেম রেশিওতে ফেলো, রেশিও কি? 5:2:2:1। তাহলে 1 গ্রামটা কোথায় যেতে পারে? 5:2:2:1। তো দেখতেই পাচ্ছ যে 1 গ্রাম মানে এই রেশিও 1টাকে বলেছে। তার মানে আসলে কি, আসলে কি আছে? একটা আছে 5 গ্রামের, তার মানে একটা আছে 5 গ্রামের,
দুটো আছে 2 গ্রামের আর একটা আছে 1 গ্রামের, তাহলে 1 গ্রামের কটা থাকতে পারে? একটা। ক্লিয়ার? তাহলে 20টা এ অ্যান্সার হবে। কে একটা বললে বুঝতে পারলাম না, সে বুঝেছো? ওকে চলো তারপর ভালো একটা কোশ্চেন কি বলেছে, এই কোশ্চেনটা একটু জুম করি, দেখতে পাবেন হয়তো অনেকে। অসমান ভরযুক্ত তুলাপাত্র দ্বারা গঠিত তুলা যন্ত্রের কোনো বস্তুকে পরপর দুইবার ভিন্ন তুলাপাত্রে রেখে ভর নির্ণয় করা হলো। বস্তুটির ভর 30 গ্রাম এবং 32 গ্রাম হলে বস্তুটির আসল ভর কত? কোশ্চেনটা আগে বোঝো কি বলতে চেয়েছে কোশ্চেনটা। মানে তোমার কাছে এরকম একটা তুলা যন্ত্র ছিল যেটার মধ্যে একটু ডিফেক্ট আছে, ওকে, একদম 100% অ্যাকুরেট না। মানে এদের যে এই পাল্লাগুলো আছে, মানে যেখানে তুমি বাটখারা বা বস্তুর ভর রাখছো, সেগুলো একটু ডিফেক্টেড, মানে একটু প্রবলেম আছে এদের মধ্যে। ও জানোই তো, বাটখারা তুমি যদি মানে এটাকে ঠিকভাবে না তৈরি করো তাহলে কি থাকবে? প্রবলেম থাকবে। যদি ঠিকভাবে না তৈরি করো তাহলে প্রবলেম থাকবে। তাহলে এরকম একটা তোমার কাছে তুলা যন্ত্র আছে যেটা একটু ডিফেক্টেড। তো যখনই দেখবে গ্রামের দিকে, তোমরা পরিমাপ করা কোনোদিন দেখেছো কি জানি না, যখন দেখবে গ্রামে পাট বা ধান কিছু পরিমাপ করা হয়, সেম ভরকে একবার ধরো তোমার কাছে সাপোজ একটা 30 গ্রামের একটা ভর আছে, এটাকে তোমাকে পরিমাপ করতে হবে। তো কি করে ওরা, এই যাতে অ্যাকুরেসি ভুল না হয় তার জন্য কি করে, প্রথমে এই 30 গ্রামের ভরটা একবার এখানে রাখা হবে, দিয়ে পরিমাপ করা হলো কত, তারপর এখানে রাখা হবে, দিয়ে পরিমাপ করা হবে, মানে দুটো পাল্লাতেই পরিমাপ করবে। ঠিক আছে? যাতে করে অ্যাকিউরেট ভ্যালুটা আসে, কারণ এটাই কিছু যদি অ্যাকুরেট থাকে তাহলে দুবার দুটো জিনিসে তুমি পরিমাপ করছো। বোঝা গেল? বোঝা গেল? তাহলে প্রথমবার এখানে রেখে পরিমাপ করলো, দ্বিতীয়বার এখানে। তো প্রথমবার যখন এখানে রেখে পরিমাপ করলো, ভরটা কত পেলো? কোশ্চেনে বলে দিয়েছে সেটা, যে প্রথমবার যখন পরিমাপ করো, ফার্স্ট বার পরিমাপ করো, তখন ভরটা পেয়েছে 30 গ্রাম। তাহলে ফার্স্ট বার যখন করো তখন ভর কত পেয়েছো বস্তুটার? 30 গ্রাম। সেকেন্ড বার যখন পরিমাপ করো তখন, মানে আরেকটা পাল্লায় রেখে যদি পরিমাপ করো তখন হচ্ছে 32 গ্রাম। ওকে, 32 গ্রাম। আচ্ছা আমাকে একটা জিনিস বলো, যে ধরো তুমি একটা ক্লাসে গেলে, ওকে, ক্লাসে গেলে, ক্লাসে গিয়ে ধরো 3টে স্টুডেন্ট আছে ক্লাসে, 1 নম্বর 2 নম্বর স্টুডেন্ট 3 নম্বর। এর তুমি ভর মাপলে 40 কেজি, এর ভর মাপলে 30 কেজি, এর ভর মাপলে 20 কেজি, তিনজনের ভর মাপলে। এবার আমি বললাম যে ক্লাসের গড় ভর কত, তুমি কি বলবে? 40 বলবে, 30 বলবে না 20 বলবে? তুমি বলবে এ আবার কি, কি করে বলবো গড়, মানে আমি তো একটা 30 বললে তাহলে এরা দুজন কি দোষ করলো? তাহলে আমরা যখনই গড় বলে তখন কি করি, যতগুলো আলাদা আলাদা ভ্যালু এলো, মানে 40, 30 প্লাস 20, কতবার ভ্যালু নিয়েছি? 3বার, একটা দুটো তিনটে, তাকে 3 দিয়ে ভাগ করে দিই, গড় বের করা জানো তো আশা করি। তাহলে 40, 30, 70 আর 20, 90। তাহলে 90 ডিভাইডেড বাই 3, তার মানে ক্লাসের গড় ভর কত? 30 কেজি। এর 10 কেজি বেশি, এর 10 কেজি কম, দিয়ে ওভারঅল ভর কত হয়ে যাচ্ছে? গড় ভর 30 কেজি। তাহলে এইভাবে যে কোনো জিনিসের গড় বের করতে হয়। তাহলে তুমি আলাদা আলাদা দুটো বাটখারায় দুবার মাপলে, এবার তোমাকে চেয়েছে ওই বস্তুটার ভর, এই বস্তুটার ভর। তো ফার্স্ট বার মাপলে 30 গ্রাম পেলে, সেকেন্ড বার মাপলে 32 গ্রাম, মানে মোট কত কত ভর পেলে? মোট পেলে 62 গ্রাম। কবার ভর নিয়েছো? দুবার, তাই 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে বস্তুটার অরিজিনাল ভর কত হয়ে গেল? 31 গ্রাম। 31 গ্রাম হলো বস্তুটার অরিজিনাল ভর। সরি 30 কেন লিখছি, 31 আবার বোঝাচ্ছি, দাঁড়াও। 31 গ্রাম। দেখো তুমি এই ডাড়িতে একবার রেখে মাপলে পেলে 30 গ্রাম, সেম ভরকে এখানে রেখে মাপলে পেলে 32 গ্রাম। তাহলে ওর ভর তো 62 গ্রাম হতে পারে না, তুমি আলাদা আলাদা মাপছো। যতবার মাপবে, যতবার আলাদা আলাদা ভাবে মাপবে, সবগুলোকে যোগ করে তত দিয়ে ভাগ করতে হবে। তাহলে তুমি দুবার মেপেছো আলাদা আলাদা ভাবে, তাহলে 30 আর 32, তাহলে টোটাল কত হলো? 62, তাকে 2 দিয়ে ভাগ করে দেয় 31, তাহলে ওর অরিজিনাল ভর কত? 31। বোঝা গেল? তাহলে 31 গ্রাম হলো বস্তুটার অরিজিনাল ভর। তাহলে দেখো তুমি যদি জাস্ট এটাতে রেখে ভরটা পরিমাপ করতে, কত পেয়েছিলে? 30 পেয়েছিলে। তার মানে ওর অরিজিনাল ভর থেকে 1 গ্রাম কম পেয়েছিলে, আর এটাতে রাখলে 32 পেয়েছো। কি জন্য? এটার ভুল আছে একটু, মানে ডিফেক্ট আছে তাই, মানে দাড়িতে তৈরিতে একটু ডিফেক্ট আছে, তার জন্য এরকম হয়েছে। ডিফেক্ট না থাকলে দুটোতে সেম ভর দেখাতো, 31 31 দেখাতো। ক্লিয়ার হয়েছে? তো যখন এরকম ডিফেক্টেড দাড়ি হয় তখন তার অ্যাকুরেট ভর বের করার জন্য এরকম গড় নিতে হয়, একবার এটাই রেখে একবার এটাই রেখে, দুবার আলাদা আলাদা ভাবে দেখতে হয়। বোঝা গেল? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো 22, 22 বলেছে এক আলোক বর্ষের মান কত? আজকে করালাম কত ছিল? 9.46 ইন্টু 10 টু দি পাওয়ার 15 মিটার। 9.46 ইন্টু 10 টু দি পাওয়ার 15 মিটার করেছে সবাই। আচ্ছা ফার্মি এককের সাহায্যে কি পরিমাপ করা হয়? আজকের ক্লাসে বলেছি ফার্মি এককের সাহায্যে কি পরিমাপ করা হয়? পরমাণুর ব্যাস। ওকে,
পরমাণুর ব্যাস মানে একটা পরমাণু কত বড়, ছোট্ট, খুবই ছোট্ট, 10⁻⁻15 রেঞ্জে, বুঝতে পারছো কত ছোট, সেই জিনিসের পরমাণুর ব্যাস পরিমাপ করে। 24, পৃথিবী ও সূর্যের মধ্যে গড় দূরত্ব নির্দেশ করা হয় কোন একক? আজকে পড়িয়েছি অ্যাস্ট্রোনমিক্যাল একক। তাহলে বুঝতে পারছো, দেখছো পড়ানোর সব কোশ্চেন, এই কোশ্চেন গুলো তো আমার তৈরি না, কোনো বইয়ের কোশ্চেন, তাহলে দেখতে পাচ্ছ তাও সব তোমাদের পড়ানোর মধ্যেই পাচ্ছ, ঠিক আছে। তারপর স্ক্রু গেজ যন্ত্র কেন ব্যবহার করা হয়? দেখো স্ক্রু গেজ যন্ত্রটাকে কি একটু ভালো করে বোঝো। দুই ধরনের যন্ত্র আমাদেরকে জানতে হবে। কি বললাম? দুই ধরনের যন্ত্রের নাম আমাদেরকে একটু জানতে হবে। প্রথম যন্ত্রটার নাম হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার্স, মন দিয়ে শুনবে। ভার্নিয়ার ক্যালিপার্স, ক্যালিপার্স, ওকে। এটা হচ্ছে অনেকটা আমাদের মিটার স্কেলের মতো। কি বললাম? মিটার স্কেল, আমাদের যে স্কেল আছে না, স্কেল, তো স্কেলে পরিমাপ করলে যখন খুব ছোট্ট দূরত্ব পরিমাপ করতে যাবে তখন তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো একদম নির্ভুল ভাবে ওই স্কেলের মতো একটা স্পেশাল যন্ত্র আছে, এখন বেশি ডিটেলসে যাচ্ছি না কারণ তোমাদের লাগবে না, ওগুলো 11 এর জিনিস। নির্ভুল ভাবে কোনো দূরত্ব যদি পরিমাপ করতে যাও তখন আমরা কোন যন্ত্র ব্যবহার করি? এই ভার্নিয়ার ক্যালিপার্স, ঠিক আছে। নির্ভুল ভাবে দৈর্ঘ্য পরিমাপ করতে, মনে থাকবে ভার্নিয়ার ক্যালিপার্স, এটাও পরীক্ষায় পড়ে তার জন্য বলে দিলাম। কিন্তু তোমাকে এখানে চেয়েছে স্ক্রু গেজ। তো স্ক্রু গেজ হচ্ছে ওই ভার্নিয়ার ক্যালিপার্সের মতো একটা যন্ত্র, যেটা দিয়ে আমরা কি পরিমাপ করি? কোনো সরু তারের ব্যাস, বোঝাচ্ছি কি জিনিস, কি স্ক্রু গেজের সাহায্যে আমরা কি পরিমাপ করি? কোনো সরু তারের ব্যাসকে আমরা পরিমাপ করতে পারি, বোঝা গেল? মানে ধরো এটা সরু তারের ব্যাস, এটা অ্যান্সার। কিরকম ব্যাপারটা? যে এরকম একটা যন্ত্র থাকে, এইরকম, এরকম একটা যন্ত্র থাকে, ঠিক আছে। ইন ডিটেলসে আমি যাচ্ছি না, আমি জাস্ট ছোট্ট করে বোঝাচ্ছি। তাহলে ধরো এরকম একটা তোমার কাছে পাতলা তার আছে, এবার এই তারটার ব্যাস কত, মানে তারটা কতটা মোটা, এটা কি করে পরিমাপ করব? এই জিনিসটা পরিমাপ করার জন্য আমাদের যে যন্ত্রটা ব্যবহার করে তার নাম হচ্ছে স্ক্রু গেজ। মনে থাকবে, আপাতত এইটুকু মনে রাখো, বেশি ডিটেলসে জানতে হবে না কারণ লাগবে না তোমাদের, যতটুকু লাগবে আমি বলে দিলাম। একটা যন্ত্র ভার্নিয়ার ক্যালিপার, যেটা যে নির্ভুল ভাবে যে কোনো ছোট্ট দূরত্ব আমরা, মানে দৈর্ঘ্যকেও একদম অ্যাকিউরেট ভাবে একটু ভুল না করে পরিমাপ করতে পারি। আর স্ক্রু গেজের সাহায্যে সরু তারের আমরা ব্যাসকে নির্ভুলভাবে পরিমাপ করতে পারি। ক্লিয়ার হয়েছে? ওকে, চলো 26, বলেছে কোন দুটি রাশির মাত্রা একই? কোন দুটি রাশির মাত্রা একই? খুব সুন্দর একটা কোশ্চেন, ভালো করে বুঝিয়ে দিচ্ছি, মনে রাখবে। ওকে, আগে আমি লিখে দিই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা পরে লিখছি, আগে আগে বলে দিই। দেখো, প্রথম হচ্ছে বল আর কার্য, এদের দুজনের মাত্রা সেম হতে পারে। বল আলাদা জিনিস, কার্য মানে বল ইন্টু সরণ, কার্য মানে বল ইন্টু সরণ, তার মানে এক হওয়ার তো গল্পই আসছে না, দুটো আলাদা জিনিস। আচ্ছা, তারপর হচ্ছে ভরবেগ আর পীড়ন। আচ্ছা, পীড়ন মানে কি জিনিস তোমরা জানো না, তাহলে সেটা আগে দেখে নি যে পীড়ন মানে কি জিনিস। পীড়ন মানে হচ্ছে চাপের মতোই বল বাই ক্ষেত্রফল। ইন ডিটেলসে আমরা পদার্থের গঠন চ্যাপ্টারে পড়বো, এখন জাস্ট পীড়ন মানেটা জেনে রাখো। পীড়ন মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, আপাতত জন্য এইটুকু জেনে রাখো। ওকে, তাহলে পীড়ন মানে বল বাই ক্ষেত্রফল, আর ভরবেগ মানে কি? ভর ইন্টু বেগ। তাহলে এই দুটো কি সেম হতে পারে? এ দুটোর মাত্রা বা একক সেম হতে পারে? ভরবেগ মানে ভর ইন্টু বেগ, আর পীড়ন মানে বল বাই ক্ষেত্রফল, কোনোদিনই সেম হতে পারে না। ভেরি গুড। আচ্ছা, তারপর হচ্ছে কার্য আর টর্ক। কার্য মানে তো জানোই, কার্য মানে কি? বল ইন্টু সরণ। আবার টর্ক, টর্ক মানে হচ্ছে বল ইন্টু সরণ, বা দূরত্ব ইন্টু বল, বা বল ইন্টু দূরত্ব, যা বলবে। তো একই জিনিস দেখতে পাচ্ছ, বল ইন্টু দূরত্ব। দূরত্ব কি জিনিস আমরা ইন ডিটেলসে যাচ্ছি না, আগেই বলছি, কারণ এখন আমাদের এগুলো লাগবে না, ঠিক আছে, আমরা জাস্ট জেনে রাখছি তাই। তাহলে টর্ক মানে কি? বল ইন্টু দূরত্ব। আবার কার্য মানেও জানো যে বল ইন্টু দূরত্ব, তার মানে দেখতে পাচ্ছ এদের দুজনের মাত্রা সেম, ঠিক আছে। এদের দুজনের মাত্রা সেম, আমি এখানে লিখে দিচ্ছি কোন কোন রাশিগুলোর মাত্রা মোটামুটি সেম, যেগুলো তোমাদের বারবার পরীক্ষায় পড়ে। সেগুলো হচ্ছে কার্য আর টর্ক, কার্য টর্ক আর পীড়ন আর চাপ। দেখো, এই বল বাই ক্ষেত্রফল মানে চাপ পড়েছিল না, বল বাই ক্ষেত্রফল মানে চাপ পড়েছিল না, কিন্তু এখানে আমাদের নেই অপশানে, তাই ওটা হলো না। কিন্তু চাপ আর পীড়নের মাত্রাও সেম হয়। ওকে, চাপ আর পীড়ন, পীড়ন আর চাপ, আপাতত জন্য এগুলো জেনে রাখো। তাহলে এরা কি? এরা হচ্ছে এদের মাত্রা সেম বা একক সেম, বোঝা গেল? এদের মাত্রা বা একক সেম। কার কার? কার্য টর্ক পীড়ন চাপ, কার্য টর্ক পীড়ন চাপ। ওকে, চলো 27 নম্বর আমাদের এই চ্যাপ্টারের লাস্ট কোশ্চেন, তারপর আমি তোমাদেরকে হোমওয়ার্ক দেবো একটা পিডিএফ, সেটা তোমরা নিজেরা সলভ করবে, যেটা যেটা পারবে না সেটা আমরা নেক্সট ক্লাসে করবো। ওকে,
যেটা পারবে না সেটা নেক্সট ক্লাসে। 27 নম্বর কোশ্চেনটা বলেছে কি, বলেছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মাত্রা হলো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। দেখো এই কোশ্চেনটা পরে বলে আমি করিয়ে দিচ্ছি, নাহলে করাতাম না। বেশি কিছু জানতে হবে না, জাস্ট আমি অ্যান্সারটা করার জন্য যেটুকু লাগবে সেটুকু আমি বলছি। ওকে, আচ্ছা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। তো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট কোথায় আছে, একটা ইকুয়েশনে আছে। কি ইকুয়েশনটা, ইকুয়েশনটা হচ্ছে এরকম, শক্তি সমান হচ্ছে এইচ মানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ইন্টু নিউ। বেশি ডিটেলসে জানতে হবে না, আগেই বললাম তোমাদের কোশ্চেন পড়ে তাই। শক্তি ই কাকে বোঝায়, এটা একটা ইকুয়েশন, ঠিক আছে, কোনো হায়ার ক্লাসের জিনিস, তাই আমি বেশি ডিটেলসে যাচ্ছি না। এখানে এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট কিছুই না, সায়েন্টিস্ট প্ল্যাঙ্ক বলে একজন সায়েন্টিস্ট আছে, তার নাম অনুসারে একটা কনস্ট্যান্ট দেওয়া আছে। ওকে, একটা ভ্যালু, মানে এর ভ্যালু কনস্ট্যান্ট কত সেটাও জানার দরকার নেই, কারণ এগুলো হায়ার ক্লাসের জিনিস, তোমাদের লাগবে না, যেটুকু লাগবে সেটুকু আমি করাচ্ছি। আর নিউ, নিউ হচ্ছে ওই জিনিসটার কম্পাঙ্ক। কিচ্ছু বোঝার দরকারই নেই, এই রাশিটার মানে কি কিচ্ছু, জাস্ট এটুকু মনে রাখবে যে এনার্জি শক্তি সমান হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ইন্টু নিউ। ওকে, আচ্ছা এবার তাহলে আমাকে চেয়েছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মাত্রা। কেন করছি, কারণ আমরা মাত্রা মুখস্থ করবো না, জাস্ট আমরা রিলেশন মনে রাখবো, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট সমান কি লিখতে পারি, এনার্জি ডিভাইডেড বাই নিউ। নিউ মানে কি, কম্পাঙ্ক। তো এনার্জি মানে শক্তি মানে কার্য, কার্যের মাত্রা কি হয়, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। আর কম্পাঙ্কের মাত্রা কি হয়, কম্পাঙ্ক মানে কি বলেছিলাম, ওয়ান বাই টাইম, মনে আছে? তার মানে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয় কম্পাঙ্কের মাত্রা, মনে আছে? আশা করি সবার মনে আছে। তাহলে কম্পাঙ্কের মাত্রা হচ্ছে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে ক্যালকুলেট করো। তাহলে উপরে এ দেখো, নিচে আছে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, উপরে আছে টি টু দি পাওয়ার মাইনাস টু। এটা যদি উপরে যায়, টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান উপরে চলে গেল, তাহলে কি হলো, টি টু দি পাওয়ার মাইনাস থ্রি হবে না টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয়ে যাবে, মাইনাস ওয়ান। টি টু দি পাওয়ার মাইনাস টু উপরে আছে, আর এটা উপরে এলে কি হবে, টি শুধু হয়ে যাবে। তাহলে টি টু দি পাওয়ার মাইনাস টি, আর এর উপরে কিছু নেই মানে অন আছে, তাহলে যোগ করলে কত, মাইনাস ওয়ান পড়ে থাকবে। ওকে, আশা করি এই ক্যালকুলেশন গুলো নেওয়ার প্রবলেম হচ্ছে না। এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এটাই হয়ে গেল প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মাত্রা। আমাদের যেহেতু শুধু মাত্রাটা থাকবে, তাই আমরা আর বেশি ঝামেলা করব না, কি জিনিস না জিনিস বোঝার দরকার নেই আপাততের জন্য, কারণ এগুলো এই ক্লাসের জিনিসই না। কিন্তু তোমাকে ইকুয়েশন এটা সলভ করার জন্য ইকুয়েশনটা জানতে হবে, তাই করে দিলাম। ই সমান এইচ নিউ, মনে রাখা খুব কঠিন ব্যাপার না, বা এইচ সমান তাহলে কি, ই বাই নিউ। ই মানে শক্তি, শক্তি মানে কার্য, তার মানে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, তাকে ভাগ করবো কি, নিউ টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান দিয়ে, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এটা হয়ে গেল কি, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এইচ এর মাত্রা। কারো ডাউট আছে, কারো ডাউট আছে, বুঝতে পেরেছো? আচ্ছা এই পিডিএফটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো আমি, ঠিক আছে? পুরো পিডিএফটা হোমওয়ার্ক থাকবে, নিজেরা সলভ করবে, যেটা যেটা পারবে না আমাকে বলিবে, আমি নেক্সট ক্লাসে ওগুলো করাই দিয়া আমি কমপ্লিট করে দেবো। আচ্ছা একটা জিনিস বলে দিই, এখানে কয়েকটা কোশ্চেন ভুল আছে, এই কোশ্চেনটা ভুল আছে, আমি যেগুলো এরকম ক্রস দিয়ে রেখেছি এগুলো ভুল আছে, আরো থাকতে পারে, ঠিক আছে? যদি দেখে মনে হয় একদমই কেমন টাইপ কোশ্চেন, বুঝতেই পারছি না কিছু, জানবে কোশ্চেনটা ভুল আছে। ওকে, চলো আমি নেক্সট ক্লাসে কিছু কয়েকটা কোশ্চেন এখান থেকে করাবো, যেগুলো একটু ভালো, আর তোমাদের যেগুলো প্রবলেম হবে সেগুলো করাবো, দেন আমরা মোশন বলে যে পরের চ্যাপ্টার, সেটা খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, সেটা শুরু করবো। ওকে, ক্লিয়ার হয়েছে? খুব ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং পরের চ্যাপ্টার মোশন, কেউ মিস করবে না। আর যারা নতুন তারা মোশন কমপ্লিট হওয়ার আগে এই চ্যাপ্টারটা কমপ্লিট করে নেবে, মোশন শুরু করার আগে। নেক্সট ক্লাসের আগে তোমাদের কাছে দুদিন মোটামুটি টাইম থাকছে, একদম ভালো করে দুদিনে 3টে 4টে ক্লাস করা খুব বড় ব্যাপার না, 1 ঘন্টা 1.5 ঘন্টার ক্লাস, একটু টাইম তো দিতেই হবে না, নাহলে তো পিছিয়ে পড়বে। ওকে, চলো তাহলে আমার আবার পরের ক্লাস আছে, আমি লেফট করলাম। ভালো থাকো সবাই, ভালোভাবে পড়ো। আশা করি তোমাদের ফিজিক্স ভালো লাগছে, কোশ্চেন অ্যান্সার ক্লাসও ঠিক মতো সবই বুঝতে পেরেছো, সো পাচ্ছো নিজে নিজে, দ্যাটস ভেরি গুড, ভেরি কুল। সো আশা করি প্রবলেম হবে না, এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে ভয়টা কেটে যাবে। ওকে, বারবার প্র্যাকটিস করো, পড়ো, আর যে হোমওয়ার্ক দিব অবশ্যই হোমওয়ার্কের কোশ্চেনগুলো সব নিজে নিজে সলভ করবে, যাতে করে পারো। ওকে স্যার, এইগুলো খাতায় কি লিখবো না? তোমার ইচ্ছা, ওটা ওটা তোমার ব্যাপার, তোমার যদি মনে হয় তোমার হাতে টাইম আছে খাতায় লেখার মতো, অবভিয়াসলি ইউ ক্যান ডু ইট। কারো যদি মনে হয় না স্যার আমি এখান থেকে পড়ে প্র্যাকটিস করবো, জাস্ট বারবার আবার নোট করবো না, জাস্ট প্র্যাকটিস করবো, প্রত্যেকটা কোশ্চেন প্র্যাকটিস করবো, নিজে নিজে করার সলভ করার ট্রাই করবো, দেন ইউ ক্যান ডু ইট, যেটা তোমার ভালো লাগে। ওকে, চলো তাহলে, টাটা, সবাই ভালো থাকো, গুড নাইট। আচ্ছা ও একটু রিভিউ দাও, ঠিকঠাক লাগছে? বলো বলো, একটু হলেও ফিজিক্সের ভয় কেটেছে, জাস্ট আমাকে এটা অ্যান্সার দাও, তাহলে আমি হ্যাপি। একটু হলেও ফিজিক্সের ভয় কি তোমাদের কেটেছে? কেটেছে? হ্যাঁ, একটু বলো, তোমাদের কেটেছে ভয়?
সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না, সখী তোরা প্রেম করিও না। প্রেম করে যেজন জানে সেজন পীড়িতের কি বেদনা। ফোক গান শুনবে, ফোক গান, কত সুন্দর সুন্দর গান আছে। সখী তোরা প্রেম করিও না। এ বলো গো, গান বলবেন না স্যার? বললাম তো, এত ক্লাসের মধ্যে মধ্যেই তো গান অটোমেটিক হয়ে যায় আমার ওগুলো। আমি ওয়েট করতে পারি না, ঠিক আছে? তোমাদেরকে ধরো যখন হোমওয়ার্ক দিই না, ওই মানে অটোমেটিক বেরিয়ে যায়, ওগুলো আমি ইচ্ছা করে করি না, এমনি হয়ে যায়, একটা অভ্যাসের মতো হয়ে গেছে না। অন্য গান কি শোনাবো বলো, কি গান শোনাবো? আসলে আমি ফোক গান একটু বেশি করি, ঠিক আছে, তুলনামূলক আমার খুব ভালো লাগে। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো বলো, অনুশ্রী বলো। রিভাইজ করতেছো? অবভিয়াসলি রিভাইজ তো করতে হবে, রিভাইজ না করলে হয়? হ্যাঁ, ফিজিক্সে খুব ভয় ছিল, এখন খুব ভালো লাগছে ফিজিক্স পড়তে। থ্যাংক ইউ, আরো ভালো লাগবে। অনেকটা ভয় কেটেছে, আরো ভয় কেটে যাবে, চাপ নেই। স্যার শোনান একটা গান, কি গান শোনাবো? গান তো অনেকই ভালো লাগে, এবার কোনটা? অনুশ্রী কি নামে ইনস্টাগ্রাম? আমার নামে আছে, আর কি নামে থাকবে? সাবির নামে আছে, কিন্তু আমি এখানে ক্লাসে কাউকে আইডি দিই না, ঠিক আছে? ওর জন্য ও সবাই যাদের দরকার হয় খুঁজে নেয় নিজেরাই। ওই গানটা শুনেছো? আমাকে নে তোর গানে আর মনের দুনিয়ায়, নে আমাকে অকারণে তোর শব্দ শুনিয়াই, এঁকেছি এক সূর্য দেখ যার উষ্ণতা দারুণ, আমাকে দে সে বারণে আর তোর আবছাই, বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায়, চুরমার করে দে আরো কিছুই সারাই, আমাকে থাকতে দে ডুবে ডাকতে দে তোর নাম ধরে, আমাকে রাস্তা বল কোনো আস্তানা কোন বন্দরে, বলে দে বল আমায়, বলে দে বল আমায়, গুমনাম ইচ্ছের মতো বাসালি ভালো রে কত, ভালোবাসা দিচ্ছে দোহাই আমাকে রোজ বিরত, ও গুমনাম ইচ্ছের মতো বাসালি ভালো রে কত, ভালোবাসা দিচ্ছে দোহাই আমাকে রোজ বিরত, বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায়, চুরমার করে দে আরো কিছুই সারাই, আমাকে থাকতে দে ডুবে ডাকতে দে তোর নাম ধরে, আমাকে রাস্তা বল কোনো আস্তানা কোন বন্দরে, বলে দে বল আমায়, বলে দে বল আমায়। এটা শুনেছো? তোকে দেখি শুনশান রাতে, চলে আসা চিন্তা হঠাতে, শান্ত অশান্ত সময় তুই কেন থাকিস না সাথে, ও তোকে দেখি শুনশান রাতে, চলে আসা চিন্তা হঠাতে, শান্ত অশান্ত সময় তুই কেন থাকিস না সাথে, বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায়, চুরমার করে দে আরো কিছুই সারাই, আমাকে থাকতে দে ডুবে ডাকতে দে তোর নাম ধরে,
আমাকে রাস্তা বল কোনো আস্তানা কোন বন্দরে, বলে দে, বল আমায়, বলে দে, বল আমায়। চলো, আমার এটা ওয়ান অফ দ্য ফেভারিট একটা গানের মধ্যে একটা। আমি তো অনেক ফাস্ট ফাস্ট করলাম, পরে একদিন ভালো করে শোনাবো, ঠিক আছে? এখন টাইম নেই বলে একটু ফাস্ট ফাস্ট জাতামাতা ভাবে শুনিয়ে দিলাম। ওকে, টাটা, গুড নাইট সবাইকে, ভালো থাকো, বাই বাই।